এভাবে ঘাড়ে বসে অন্ন ধ্বংস করিস, মরতে পারিস না তুই? কাজলের কণ্ঠটা যেন আগুনের মতো ছুটে এলো ছোট্ট ঘরের ভেতর। মাটির উপর পড়ে থাকা ছেলেটা কেঁপে উঠল। তার নাম নিলয়, বয়স মাত্র 14 বছর। সে মেঝেতে পড়ে আছে, শরীরটা কুঁকড়ে আছে ব্যথায়। গালের উপর স্পষ্ট করে ফুটে আছে 5 আঙুলের দাগ। ফর্সা গালের উপর সেই দাগটা যেন আগুনের মতো লাল হয়ে জ্বলছে। মনে হচ্ছে কেউ যেন তাজা রক্তের ছাপ বসিয়ে দিয়েছে। সেখানে একটু টোকা দিলেই গলগল করে রক্ত বেরিয়ে আসবে। নিলয়ের ঠোঁটটা ফেটে গেছে একটু। সেখান থেকে শুকিয়ে যাওয়া রক্তের একটা পাতলা দাগ নেমে এসেছে থুতনির দিকে। তাজা রক্ত গড়িয়ে পড়ছে থুতনি ছুঁয়ে। এছাড়াও শরীরের অবস্থা গুরুতর অবনতি। তার শরীরের দিকে তাকালেই বোঝা যায় এই মারটা প্রথম না। হাতের উপর কালচে দাগ, পিঠে জামার ভেতরেও ফোলা ফোলা চিহ্ন। আর তার পেটটা পেটটা যেন ভিতরের দিকে ঢুকে গেছে। দুদিন ধরে ঠিকমতো কিছু খেতে পারেনি সে। খেতে পারেনি বললে ভুল হবে, খেয়েছে, তবে ঠিক যতটুকু খেলে কোনো মতে বেঁচে থাকা যায় কষ্ট করে। খিদের জ্বালায় তার পেট মোচড় দিয়ে উঠছে বারবার। মাঝে মাঝে ব্যথায় সে কাতরিয়ে উঠছে। মাথাটাও সকাল থেকেই ঘুরে চলেছে, কিন্তু সেই কাতরানো যেন এই ঘরে কারো কানে পৌঁছায় না। কাজলই আবার চিৎকার করে উঠল, তার কণ্ঠস্বরে যেন আগুন ঝলসে উঠছে। কী রে, আবার নাটক শুরু করলি? এইভাবে পড়ে থাকলে কি আমার মায়া হবে ভাবছিস? নিলয় কষ্ট করে মাথাটা একটু তুলল। তার চোখে পানি জমে আছে, চোখ দুটো লাল হয়ে গেছে কান্নায়। সে কাঁপা কাঁপা গলায় বলল, আমি আমি কিছু মনে করিনি মা। তুমি আমাকে ভুল বুঝছো। আমি তো তোমার কথা মতো কাজই করতেছিলাম। মা? কাজলি যেন শব্দটা শুনেই আরও ক্ষেপে গেল। সে দ্রুত এগিয়ে এসে নিলয়ের পাশে দাঁড়ালো, তার চোখে বিরক্তি আর ঘৃণা। আমি তোর মা, কতবার বলেছি আমি তোর মা নই। আমাকে মা বলবি না, শুনছিস? আমাকে মা বলবি না। আর একবার যদি ভুলেও বলেছিস, তাহলে তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। এই বলে সে নিলয়ের কাঁধে একটা লাথি মারল। নিলয় আবারও মেঝেতে লুটিয়ে পড়ে। শক্ত শানে শরীরে বেশ আঘাত লাগে, কিছু আঘাত মাথায়ও স্পর্শ করে। নিলয় ব্যথা কুঁকড়ে উঠল। তার মুখ দিয়ে একটা চাপা গোঙানি বেরিয়ে এলো। আহ! তার চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল মেঝেতে। ঘরটা খুব ছোট, একটা পুরনো খাট, একটা ভাঙা টেবিল আর কোনায় কিছু বাসন। সেই মেঝেতেই পড়ে আছে নিলয়। নিলয় আবার কষ্ট করে বলল, তুমি তো তুমি তো আমার মা। তুমি তো প্রথম দিন বলেছিলে তুমি আমার মা। আমি যেন তোমাকে মা বলেই ডাকি। কাজলি তার ছেলের হাসি হাসলো। তোর মা? তোর মা তো অনেক আগেই মরেছে। আর প্রথম দিনের সেটা তো আমি নিজের অজান্তেই বলেছি। তখন তো আর জানতাম না তুই আমার পথের সবচেয়ে বড় কাঁটা। এই কথাটা শুনে নিলয়ের বুকটা যেন হঠাৎ করে ভেঙে গেল। তার চোখের সামনে ভেসে উঠল একটা মুখ, নরম হাসি, মমতায় ভরা চোখ। তার আসল মা, যে তাকে ঘুম পাড়িয়ে দিত, যে তাকে জড়িয়ে ধরে বলতো, আমার নিলয় একদিন অনেক বড় মানুষ হবে, তার কোনো কিছুরই অভাব থাকবে না। তবে হ্যাঁ, নিলয় টাকা পয়সার মালিক হলেও কখনো গরিবের পেটে লাথি মারবে না, কাউকে অত্যাচার করবে না। নিলয়ের মা প্রায় এই কথাগুলো বলতো। তবে সে কি জানতো একদিন তার ছেলেই এত শত অত্যাচারের কবলে পড়বে? যে মানুষটা নিলয়কে এত আদর করেছে, এত যত্ন করেছে, এত এত জ্ঞান দিয়েছে, আজকে সেই মানুষটা আর নেই। 2 বছর আগে হঠাৎ অসুখে মারা গিয়েছিল। কেউ জানতো না কবে তার দেহ এত অসুখ বেঁধেছে। তবে যেদিন জানলো সেদিন অনেক দেরি হয়ে গেছিল। শত চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তারপর তার বাবা আবার বিয়ে করলো, ঘরে আনলো এক নতুন মা। কাজলি এই বাড়িতে এলো। প্রথম দিনগুলোতে সব ঠিকই ছিল। মন থেকে না হলেও কাজলি নিলয়কে পছন্দ করত, একটু হলেও আদর করত। কিন্তু কয়েক মাস পরেই সব বদলে গেল। কাজলি যেন ধীরে ধীরে তার আসল রূপ দেখাতে শুরু করলো। তারপর যখন নিলয়ের সৎ 2 ভাই এবং বোন হলো, তখন তো পরিস্থিতি একদম বদলে গেল। কাজলি কিছুতেই সহ্য করতে পারে না তাকে, নিলয়কে সেভাবে চোখের কাঁটা। এর একটি মাত্র কারণ, কারণ নিলয় তাদের সম্পত্তির ভাগিদার। আগে নিলয়ের জীবনটা ভালোই ছিল, আর এখন নিলয়ের জীবনটা যেন এক অসহ্য নরক। নিলয় মাটিতে পড়ে কাঁপতে কাঁপতে বলল, আমি কোথায় যাব মা? তার গলাটা ভেঙে আসছে, 2 চোখ ভর্তি জল। তোমরা ছাড়া তো আমার কেউ নেই। কোথায় যাব আমি? কোথায় থাকবো আমি? কাজলি বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে নিল। এসব কান্নাকাটি আমার সামনে করবি না। নাটক দেখার সময় আমার নেই। কোথায় যাবে আমি কি জানি? কোথাও যাওয়ার না থাকলে বিষ খেয়ে মরে যা, তবুও আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আমি তোকে 2 চোখে সহ্য করতে পারছি না। মরতে পারিস না তুই? আর কতদিন এভাবে আমার ঘাড়ে বোঝা হয়ে থাকবি?
নিলয় গাঢ় অপমান আর শরীরের যন্ত্রণায় চোখ জোড়া বন্ধ করে ফেলে। কিছুক্ষণ সময় অতিবাহিত হয়। কাজলি চওড়া চোখে তাকিয়ে আছে নিলয়ের দিকে। নিলয় মেঝেতে পড়ে কাতরাতে লেগেছে। ধীরে ধীরে শরীরে ব্যথা যন্ত্রণা বাড়ছে, খিদেও বেড়েছে পাল্লা দিয়ে। দিন শেষে রাত হতে এসেছে, এখনো পেটে কিছু পড়েনি, শুধু কাজের ফাঁকে ফাঁকে একটু পানি খেয়েছে। তাছাড়া খিদে পেটে বাড়ির সব কাজ করতে হয়েছে তাকে। এটা প্রতিদিনের নিয়ম। বাড়ির যত কাজ রয়েছে সব নিলয় একাই করে। কাজলে কোনো চাকর রাখতে দেয় না। নিলয় খিদের জ্বালায় ফুপিয়ে কেঁদে ওঠে। ঠোঁট কামড়ে নিলয় আবার বলল, আমি আমি খিদে পেয়েছি, আমি একটু খাবো, একটু খাবার দেবে আমায়? আমি আর সহ্য করতে পারছি না। কাজলি হেসে উঠল ঠান্ডা একটা হাসি। খিদে পেয়েছে? খাবি? খুব খিদে পেয়েছে বুঝি? সে টেবিলের উপর রাখা একটা থালার দিকে তাকালো। সেখানে একটু ভাত আর তরকারি ছিল, কিন্তু সেটা ছিল তার নিজের জন্য। সে থালাটা হাতে তুলে নিল। নিলয়ের দিকে তাকিয়ে বলল, খেতে চাস? নিলয়ের চোখে হঠাৎ একটু আলো জ্বলে উঠল। সে দুর্বল গলায় বলল, হ্যাঁ, একটু। সারাদিন আজকে কিচ্ছু খাইনি। কাজলি থালাটা তার সামনে ধরল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর হঠাৎ করে থালাটা উল্টে দিল মেঝেতে। ভাত আর তরকারি ছড়িয়ে পড়ল মাটিতে। নিলয় হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কাজলি ঠান্ডা গলায় বলল, এই নে, খেতে হলে মাটিতেই খা, আর নয়তো সারাদিনের মতোই অমনি থাক। এই বলে সে ঘুরে দরজার দিকে হাঁটতে লাগলো। নিলয় চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। সে ধীরে ধীরে মাটির দিকে তাকালো। ভাতগুলো ছড়িয়ে আছে, মাটির ধুলো লেগে গেছে। তার পেটটা আবার মোচড় দিয়ে উঠল খিদের জ্বালায়। সে কাঁপতে কাঁপতে হাত বাড়ালো, এক মুঠো ভাত তুলে নিল। হাতটা কাঁপছে, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সে ফিসফিস করে বলল, মা, তুমি থাকলে আমাকে এভাবে কেউ মারতো না, আমাকে এতটা কষ্ট করতে হতো না। তার কণ্ঠটা ভেঙে গেল। তুমি কেন চলে গেলে মা? আমাকে কেন একা রেখে গেলে? আমাকেও তো নিয়ে যেতে পারতে। দরজার কাছে দাঁড়িয়ে থাকা কাজলি একবার পিছনে তাকালো। তার চোখে কোনো দয়া নেই, শুধু বিরক্তি। সে ঠান্ডা গলায় বলল, কাঁদতে থাক, তোর কান্না শুনে আমার ঘুম ভালো হয়, মনে আনন্দ লাগে। এই বলে দরজাটা ধাক্কা মেরে বন্ধ করে দিল। ঘরের ভেতর আবার নীরবতা, শুধু একটা শব্দ, একটা ছোট্ট ছেলের কান্না, আর তার কাঁপা কাঁপা গলায় ডাকা শব্দটা, মা। রাত ধীরে ধীরে আরও গাঢ় হয়ে উঠছে। দেয়ালে ঝোলানো পুরনো ঘড়িটার কাঁটা ঠিক 10টা ছুঁয়ে গেল। টিক টিক টিক। নিস্তব্ধ বাড়ির ভেতরে সেই শব্দটা যেন আরো স্পষ্ট শোনা যাচ্ছে, কিন্তু পুরো বাড়িটা নিস্তব্ধ না। ডাইনিং রুমের দিক থেকে ভেসে আসছে হাসির শব্দ, থালা বাসনের টুংটাং আর গল্পগুজবের আওয়াজ। সেখানে যেন একেবারে উৎসবের পরিবেশ। ডাইনিং টেবিলের চারপাশে বসে আছে কাজলি, তার স্বামী রফিক, তাদের 2 ছেলে আর ছোট মেয়ে। টেবিল ভর্তি নানা রকম খাবার, গরম গরম ভাত থেকে ধোঁয়া উঠছে, মুরগির রোস্ট, মাংস, মাছ ভাজা, ডাল, সবজি, কত কি। খাবারের গন্ধে পুরো বাড়ি যেন ম করছে। ছোট ছেলেটা মাংসের একটা টুকরো তুলে মুখে দিতে দিতে বলল, মা, আজকে মাংসটা খুব মজা হয়েছে। কাজলি গর্বের হাসি হাসলো। আমি রান্না করেছি, খারাপ হবে নাকি? সবাই হেসে উঠল। রফিকও মুচকি হাসলো। সে প্লেট থেকে ভাত মেশাতে মেশাতে বলল, আজ অফিসে অনেক কাজ ছিল, এমন খাবার পেলে ক্লান্তি সব চলে যায়। তার বড় ছেলে বলল, আব্বু, কালকে কিন্তু আমাকে স্কুলে নতুন ব্যাগ কিনে দিতে হবে। রফিক মাথা নেড়ে বলল, আচ্ছা আচ্ছা, কিনে দেবো। টেবিলে আবার হাসির রোল পড়ে গেল। একটা সুখী পরিবারের মতোই তারা খাচ্ছে, হাসছে, গল্প করছে। তাদের আনন্দের শব্দগুলো ডাইনিং রুম থেকে বের হয়ে করিডোর পেরিয়ে উঠোনে ছড়িয়ে পড়ছে। আর সেই উঠোনের এক কোণে ছাদের সিঁড়ির পাশে দাঁড়িয়ে আছে নিলয়, চুপচাপ, নীরবে। তার শরীরটা এখনো কাঁপছে দুর্বলতায়, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, চোখ দুটো লাল আর ফুলে আছে কান্নায়। তার ঠোঁট শুকিয়ে গেছে, মুখের কোণে জমে থাকা রক্ত এখন শুকিয়ে শক্ত হয়ে আছে। নিলয় ধীরে ধীরে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ায়, তার চোখ ডাইনিং রুমের দিকে। ভেতরে সবাই কত আনন্দ করে খাচ্ছে, হাসছে, গল্প করছে। আর সে, তার পেটে আজ সারাদিনে এক মুঠো ভাতও পড়েনি। খিদের জ্বালায় তার পেট আবার মোচড় দিয়ে উঠল। সে অজান্তে হাত দিয়ে পেটটা চেপে ধরল। খাবারের গন্ধটা বাতাসে ভেসে এসে তার নাকে লাগছে। গরম মাংসের ঝোলের গন্ধ, ভাতের গন্ধ, মশলার গন্ধ। এই গন্ধ যেন তার বুকের ভেতরটা আরও বেশি করে খালি করে দিচ্ছে। তার গলা শুকিয়ে যাচ্ছে, চোখে আবার পানি জমে উঠছে। নিলয় চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার চোখ ডাইনিং রুমের দিকে, কিন্তু কেউ একবারও তাকাচ্ছে না তার দিকে, এমনকি তার নিজের বাবাও না। একটা সময় ছিল যখন তার বাবা তাকে খুব ভালোবাসতো, খুব আদর করতো। স্কুল থেকে ফিরলেই জিজ্ঞেস করতো, নিলয় খেয়েছিস?
রাতে ঘুমানোর আগে মাথায় হাত বুলিয়ে দিত, কিন্তু এখন সব কিছু যেন বদলে গেছে। এখন রফিক যেন কাজলের কথার বাইরে কিছুই রাখে না, কিছু শোনে না। কাজলি যা বলে সে তাই মেনে নেয়, নিলয়ের দিকে ফিরেও তাকায় না। আজ সারাদিন নিলয়কে মারধর করা হয়েছে, তবুও রফিক একবারও জিজ্ঞেস করেনি কি হয়েছে। এই কথাটা মনে পড়তেই নিলয়ের বুকটা কেমন করে উঠল। তার চোখ দিয়ে আবার নীরব অশ্রু গড়িয়ে পড়ল। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠে গেল। ছাদের ওপর হালকা ঠান্ডা বাতাস বইছে, রাতের আকাশটা পরিষ্কার, অসংখ্য তারা জ্বলজ্বল করছে। নিলয় ধীরে ধীরে ছাদের এক কোণে গিয়ে দাঁড়ালো, তার দুটো হাত রেলিংয়ের উপর রাখা। সে মাথা তুলে আকাশের দিকে তাকালো, চোখে এখনো পানি ঝিলমিল করছে। তার বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। হা। নিলয় আস্তে আস্তে ফিসফিস করে বলল, মা। তার কণ্ঠটা কেঁপে উঠল। সে আবার আকাশের দিকে তাকালো, তারাগুলো যেন ছোট ছোট আলোর বিন্দুর মতো জ্বলছে। নিলয় ধীরে ধীরে বলল, মা, তুমি কি ওই তারাগুলোর মধ্যে আছো? তার গলা ভারী হয়ে এসেছে। তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। সে আকাশের দিকে তাকিয়ে আবার বলল, মা, তুমি বলেছিলে না আমি একজন বড় মানুষ হব? সে হালকা কেঁপে উঠল। কিন্তু মা, আমি তো এখন খুব একা। একটু থেমে আবার বলল, মা, খুব খিদে পেয়েছে। তার ঠোঁট কাঁপছে, আজকে সারাদিন কিচ্ছু খাইনি। বুকের ভেতরটা যেন ভেঙে যাচ্ছে তার। সে চোখ মুছল হাতের পিঠ দিয়ে। তুমি থাকলে আমাকে কেউ ওইভাবে মারতো না, তাই না মা? নিলয় আবার আকাশের দিকে তাকালো। তারাগুলো যেন নিঃশব্দে জ্বলছে, কিন্তু কোনো উত্তর আসছে না। চারপাশে শুধু রাতের নীরবতা। নিলয় ফিসফিস করে বলল, মা, তুমি আমাকে কেন একা রেখে গেলে? তার গলা ভেঙে গেল, আমাকেও সাথে নিয়ে যেতে পারতে। তার বুক থেকে আবার একটা দীর্ঘশ্বাস বের হলো। হালকা বাতাসে তার এলোমেলো চুলগুলো উঠছে। ছোট্ট ছেলেটা একা দাঁড়িয়ে আছে বিশাল আকাশের নিচে, তার চোখে অশ্রু, বুকে জমে থাকা হাজার কষ্ট। নিলয় ধীরে ধীরে বলল, মা, তুমি কি একবার আমাকে দেখতে আসবে না? তার চোখ আবার ভিজে উঠল। দূরের আকাশে একটা তারা হঠাৎ ঝিলমিল করে উঠল। নিলয় চুপচাপ তাকিয়ে রইল। তার ঠোঁট নড়ে উঠল ধীরে। মা। তার কণ্ঠে ভাঙা স্বপ্নের মতো এক নিঃশব্দ আরতি। আর সেই রাতের আকাশের নিচে দাঁড়িয়ে ছোট্ট ছেলেটা নীরবে কাঁদতে থাকলো। নিলয় ধীরে ধীরে তার দু চোখের জল মুছে ফেলে, আবারও ছাদ থেকে নিচে নেমে আসে। রুমে যাওয়ার পূর্বে একবার তাকায় ড্রয়িং রুমে। সেখানে সৎ মা, বাবা, ভাই বোন সবাই খাচ্ছে। কেউ একবারও তার কথা ভাবছে না। সবাই না হয় পর, কিন্তু বাবা, সে কিভাবে এতটা পর হয়ে গেল? আসলে এই মায়ের সঙ্গে সঙ্গে সন্তানের কদরও কমে যায়। আজকে যদি তার মা বেঁচে থাকতো তাহলে কখনো এ দিন দেখতে হতো না, কখনোই না। নিলয় আবারও হাতের উল্টো পিঠ দিয়ে দু চোখ মুছে ফেলে। এরপর এগিয়ে যায় রুমের দিকে। বারবার পেছনে ফিরে তাকায়, যদি একবার কেউ ডেকে ওঠে, কিংবা বাবাও যদি ডাকে, তাহলে হয়তো সে ছুটে দৌড়ে যেত, তাদের সাথে বসে একসাথে খাবার খেত। কিন্তু তার সম্ভব নয়, তারা তাকে কখনোই ডাকবে না। নিলয় খিদে পেটেই বিছানায় শরীর এলিয়ে দেয়। দু চোখে ভর করছে ঘুম, ব্যথা শরীর আর খিদের জ্বালা নিয়ে সে বেশিক্ষণ জেগে থাকতে পারে না। চোখের জল ফেলতে ফেলতে একসময় ঘুমের দেশে তলিয়ে যায়। ধীরে ধীরে রাত কেটে যায়। নীরব অন্ধকারের বুক চিরে ভোরের প্রথম আলো ফুটতে শুরু করে। পূর্ব দিগন্তে সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। আকাশে হালকা কমলা আর নীল রঙের মিশ্রণ। দূরে কোথাও পাখিদের ডাক শোনা যাচ্ছে। শহরটা ধীরে ধীরে ঘুম ভাঙছে, কিন্তু এই বাড়ির এক কোণে এখনো গভীর ঘুমে ডুবে আছে একটি ছোট্ট ছেলে। সে হলো নিলয়। গত রাতের মারধর, অপমান আর খিদের যন্ত্রণা নিয়ে কখন যে সে ঘুমিয়ে পড়েছিল সে নিজেও জানে না। নিলয় ছোট্ট একটা পুরনো বিছানার উপর কুঁকড়ে শুয়ে আছে। তার মুখটা ফ্যাকাশে, চোখের নিচে কালচে দাগ, গালের উপর এখনো স্পষ্ট হয়ে আছে গত রাতের 5 আঙ্গুলের লালচে দাগ, ঠোঁটের কোণে শুকিয়ে যাওয়া রক্তের দাগ, পিঠে কালশিটে, হাতের উপরে নীলচে আঘাতের চিহ্ন। ঘুমের মধ্যেও মাঝে মাঝে তার শরীরটা কেঁপে উঠছে, যেন ব্যথা তাকে ছাড়ছে না। নিলয়ের পেটটা ভেতরের দিকে ঢুকে আছে। সারাদিন না খেয়ে থাকার ক্লান্তি আর দুর্বলতা তার শরীরটাকে আরও ছোট করে ফেলেছে। সে গভীর ঘুমে, হয়তো স্বপ্ন দেখছে, হয়তো সেই স্বপ্নে তার মা আছে, যে মা তাকে বুকে জড়িয়ে ধরে বলছে, নিলয়, ভয় পাস না, আমি আছি। কিন্তু সেই শান্ত ঘুম বেশিক্ষণ টিকে থাকলো না। হঠাৎই বাড়ির ভেতর থেকে ভেসে এলো একটা তীক্ষ্ণ চিৎকার। এই নিলয়, হারামজাদা, এখনো ঘুমাচ্ছিস? চিৎকারটা যেন বজ্রপাতের মতো এসে পড়ল নিলয়ের কানে। সে ধরফর করে উঠে বসলো। চোখ দুটো ঘুমে ঝাপসা, মাথাটা ভারী লাগছে।
সে চোখ মেলে সামনে তাকাতেই বুক কেঁপে উঠল। তার সামনে দাঁড়িয়ে আছে কাজলি, চোখ দুটো রাগে লাল, মুখটা শক্ত। নিলয় কিছু বলার আগেই ঠাস করে একটা জোরালো চড় এসে পড়ল তার গালে। নিলয়ের মাথা একদিকে ঘুরে গেল, সে ব্যথায় কেঁপে উঠল। এরপর আরেকটা ঠাস করে থাপ্পড়। নিলয়ের চোখ দিয়ে সাথে সাথে পানি বের হয়ে এলো। সে কাপা গলায় বলল, মা আমি কাজলির আগে গর্জে উঠল। আবার মা? আবার মা বলছিস? নিলয় ভয়ে থেমে গেল। কাজলি চেঁচিয়ে উঠল, বড় লোকের বাচ্চা, আর কতক্ষণ ঘুমাবি? তোর কাজগুলো কি তোর বাপ এসে করবে? নিলয় চোখ মুছতে মুছতে বলল। আজকে একটু দেরি হয়ে গেছে, শরীরটা খুব ব্যথা করছে। কাজলি তাচ্ছিল্যের হাসি আসলো। শরীর ব্যথা করছে? আরে বা, রাজপুত্রের শরীর ব্যথা করছে? তারপর আবার চেঁচিয়ে বলল, সারাদিন খাস, ঘুমাস আর নাটক করিস। নিলয় মাথা নিচু করে বলল। আমি তো 3 বেলা খাই না। কাজলির আগে আবার হাত তুলল। চুপ, বেশি কথা বলবি না। নিলয় ভয়ে চুপ হয়ে গেল। কাজলি দরজার দিকে ইশারা করে বলল, বাইরে অনেক বাসন পড়ে আছে, দ্রুত মেজে আন। নিলয় মাথা নিচু করে উঠে দাঁড়ালো। তার চোখে এখনো ঘুম, শরীরটা কাঁপছে, পা তুলতেও ইচ্ছে করছে না, কিন্তু তবুও সে ধীরে ধীরে হাঁটতে লাগলো। বাইরের উঠোনে এসে সে থমকে দাঁড়ালো। তার সামনে বড় একটা টবে অনেক বাসন জমে আছে, প্লেট, গ্লাস, হাঁড়ি, কড়াই, গত রাতের সব বাসন। নিলয় কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। তার চোখে আবার পানি জমলো। সে আস্তে করে বসে পড়ল, তারপর ধীরে ধীরে বাসন মাজতে শুরু করলো। ঠান্ডা পানিতে হাত ডোবাতেই শরীরটা কেঁপে উঠল। হাতের আঘাতগুলো জ্বালা করতে লাগলো, তবুও সে থামলো না। একটার পর একটা বাসন মাজতে লাগলো। সময় কেটে গেল। অনেক কষ্টে সব বাসন পরিষ্কার হলো। নিলয় একটা বড় ট্রেতে করে বাসনগুলো রান্নাঘরে নিতে লাগলো। তার হাত কাঁপছে, শরীর দুর্বল। সে সাবধানে হাঁটছে, কিন্তু হঠাৎ তার পা একটা পাথরে আটকে গেল। তার শরীর দুলে উঠল, ট্রেটা হাত থেকে ছিটকে পড়ে গেল। ঝনঝন ঝনঝন করে আওয়াজ ছড়িয়ে পড়ল বাড়িতে। আওয়াজে সকলের ঘুম যেন মুহূর্তে উবে গেল। কাঁচের প্লেট আর গ্লাসগুলো মাটিতে পড়ে চুরমার হয়ে গেল। সারা উঠোন জুড়ে কাঁচের টুকরো ছড়িয়ে পড়ল। নিলয় ভয়ে জমে গেল, তার বুক ধড়ফড় করছে। ঠিক তখনই ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো কাজলি। হায় আল্লাহ, কি করেছিস তুই? সে ভাঙা প্লেট দেখে মাথায় হাত দিল। সব ভেঙে ফেলেছিস? তারপর সে দৌড়ে গিয়ে একটা কাঠের লাঠি নিয়ে এলো। আজ তোকে আমি মেরে শেষ করে দেবো। বলেই লাঠিটা দিয়ে ঠাস 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 করে আঘাত করতে শুরু করলো। নিলয় ব্যথায় চিৎকার করে উঠল। আহ মা, মারবেন না। সে দৌড়াতে লাগলো, কিন্তু কাজলি থামলো না। লাঠি দিয়ে পিঠে হাতে আঘাত করতে লাগলো। নিলয় ছটফট করতে লাগলো, তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। দূরে দাঁড়িয়ে তার ভাই আর বোন এই দৃশ্য দেখে হাসছে। ছোট ভাই বলল, দেখ দেখ, আবার মার খাচ্ছে। বোনটা খিলখিল করে হেসে উঠল। ঠিক তখনই ঘর থেকে বেরিয়ে এলো রফিক। সে চিৎকার করে বলল। কি হচ্ছে এখানে? সে দৌড়ে এসে কাজলির হাত ধরে ফেলল। কি করছো তুমি? কাজলির রাগে ফুঁসতে ফুঁসতে বলল। দেখো না, সব বাসন ভেঙে ফেলেছে। রফিক ভাঙা কাচের দিকে তাকালো, তার মুখ গম্ভীর হয়ে গেল। সে নিলয়ের দিকে তাকিয়ে বলল। এটা কি করেছিস তুই? নিলয় কাঁপতে কাঁপতে বলল। আমার হাত থেকে পড়ে গেছে। নিলয় একটু স্বস্তি বোধ করছে। সে ভাবে বাবা এসে গেছে, এখন আর কিছুই হবে না। তবে তার আশা জল ঢেলে দিয়ে রফিক রেগে গেল। গম্ভীর চৌচির কণ্ঠে বলে, একটা কাজও ঠিক মতো করতে পারিস না। নিলয় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রফিক আবার বলল। খেতে তো ঠিকই পারিস, 3 বেলা খাস, খাবার তো কম লাগে না। আর কতদিন এইভাবে বসে বসে গিলবি আর আমাদের ধ্বংস করবি? তোকে আমার 2 চোখে আর সহ্য হয় না। এখনই চলে যা আমার চোখের সামনে থেকে, তোকে দেখতে ইচ্ছা করছে না। এই কথাটা শুনে নিলয়ের বুকটা মোচড় দিয়ে উঠল। সে কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে ধীরে ধীরে পানি গড়িয়ে পড়ছে। তারপর সে ধীরে ধীরে সেখান থেকে হাঁটতে লাগলো। বাড়ির এক কোণে গিয়ে দাঁড়ালো, সেখানে কেউ নেই। সে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়ল। তার বুকটা হঠাৎ কেঁপে উঠল। তারপর সে মুখ ঢেকে কাঁদতে শুরু করলো, নীরবে, অসহায়ভাবে। তার চোখ থেকে অঝরে পানি পড়ছে। সে ফিসফিস করে বলল। মা, আমি খুব কষ্টে আছি। তার কণ্ঠটা কেঁপে উঠল। মা, তুমি কোথায়?
আর সেই নিঃশব্দ উঠোনে ছোট্ট ছেলেটার কান্না ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যেতে লাগলো। উঠোনে নীরবতা নেমে এসেছে। নিলয় ধীরে ধীরে নিজের ছোট্ট রুমটার দিকে হাঁটতে লাগলো। পা দুটো যেন ভারী হয়ে গেছে, মনে হচ্ছে প্রতিটা পা তুলতে তার অনেক কষ্ট হচ্ছে। রুমে ঢুকতে এসে দরজাটা আস্তে করে বন্ধ করে দিল। রুমটা খুব ছোট, একটা পুরনো খাট, একটা ভাঙা টেবিল, কোণের দিকে একটা লোহার আলমারি যার দরজা ঠিকমতো বন্ধও হয় না। এই রুমটাই নিলয়ের পৃথিবী। সে ধীরে ধীরে খাটের উপর বসে পড়ল। কিছুক্ষণ চুপ করে বসে থাকলো, তারপর হঠাৎই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। নিলয় দুহাত দিয়ে মুখ ঢেকে ফেললো। তার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। কান্নাটা সে চেপে রাখার চেষ্টা করছিল, কিন্তু পারল না। একসময় সে খাটের উপর উপুড় হয়ে পড়ে কাঁদতে শুরু করলো। চুপচাপ নিঃশব্দে। তার কান্নার শব্দ কেউ শুনল না, কারণ শোনার মতো কেউ নেই। কিছুক্ষণ আগে মসজিদ থেকে জোহরের আজান ভেসে এসেছে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আজানের শব্দ পুরো পাড়া জুড়ে ছড়িয়ে পড়েছিল, কিন্তু নিলয় বাইরে যায়নি, কারণ তার মনে হচ্ছিল আজ যদি সে মরে যায় তবুও হয়তো কেউ খেয়াল করবে না সে খেয়েছে কিনা, বেঁচে আছে কিনা, মরে গেছে কিনা। এসব জানার মতো যেন এই পৃথিবীতে কেউ নেই। তার চোখ দুটো ফুলে গেছে কান্নায়, বারবার চোখ মুছছে, কিন্তু তবুও পানি থামছে না। সে নিজের মনে মনে ভাবতে লাগলো, আমি কি এতটাই খারাপ? আমি কি সত্যি তাদের বোঝা? তার বুকটা ভারী হয়ে উঠল। আজ রফিকের অফিসও নেই, সে বাড়িতেই আছে, তবু একবারও এসে জিজ্ঞেস করলো না। নিলয়, তুই ঠিক আছিস? একবারও না। এই ভাবনাটা নিলয়ের মনে আরো বেশি কষ্ট দিল। সে আস্তে করে ফিসফিস করে বলল, বাবা, তুমি কি আমাকে একটু ভালোবাসো না? তার কণ্ঠটা কেঁপে উঠল। তারপর আবার কান্না শুরু হলো। সময় ধীরে ধীরে কেটে যাচ্ছিল। হঠাৎ বাইরে থেকে একটা ডাক শোনা গেল। নিলয়, ডাক্তার রফিকের। নিলয় চমকে উঠে বসলো। তার চোখ বড় হয়ে গেল। সে কয়েক সেকেন্ড স্থির হয়ে বসে থাকলো। তারপর হঠাৎ তার মুখে একটু হাসি ফুটে উঠলো। তার বুকটা ধকধক করতে লাগলো। সে মনে মনে ভাবলো, বাবা আমাকে ডাকছে। হয়তো খেতে ডাকছে, হয়তো বাবা বুঝেছে সে কিছু খায়নি, হয়তো বাবা তাকে একটু ভালোবাসবে। নিলয়ের বুকের ভেতর হঠাৎ করে এক অদ্ভুত আনন্দ জন্ম নিল। সে তাড়াতাড়ি চোখ মুছে ফেললো, হাত দিয়ে মুখটা ঘষে নিল। মনে মনে একটু গর্বও হলো তার। কে বলেছে আমার বাবা আমাকে ভালোবাসে না? তারপর সে দ্রুত দরজা খুলে বাইরে বের হয়ে এলো। উঠোনে এসে সে থেমে গেল, কারণ দৃশ্যটা দেখে সে একটু অবাক হয়ে গেল। উঠোনে সবাই দাঁড়িয়ে আছে। রফিক, কাজলি, তার সৎ ভাই, তার সৎ বোন, সবার গায়ে নতুন কাপড়। কাজলি নতুন শাড়ি পরে সাজগোজ করেছে, বোনটা সুন্দর একটা ফ্রক পরে খিলখিল করে হাসছে, ভাইটার গায়েও নতুন শার্ট। দেখলেই বোঝা যাচ্ছে তারা কোথাও যেতে প্রস্তুত। নিলয় একটু অবাক হয়ে বলল, তোমরা কোথায় যাচ্ছ? রফিক জুতার ফিতা বাঁধতে বাঁধতে বলল। আমরা রেস্টুরেন্টে যাচ্ছি। নিলয় অবাক হয়ে বলল। রেস্টুরেন্টে? রফিক একটু বিরক্ত গলায় বলল, হ্যাঁ, তোর বোন অনেকদিন ধরে বায়না করছিল, তাই আজ নিয়ে যাচ্ছি। নিলয় কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ সে একটু হেসে ফেলল। তার চোখে হালকা আনন্দের ঝিলিক দেখা গেল। সে বলল, আমিও তোমাদের সাথে যাব। কথাটা বলার সাথে সাথেই কাজলি হঠাৎ তীক্ষ্ণ গলায় বলে উঠল। শখ কত? তার চোখে তাচ্ছিল্যের হাসি। কাজলি বলল, কোথাও যাবি না তুই। নিলয়ের মুখের হাসিটা মুহূর্তে মিলিয়ে গেল। সে অবাক হয়ে কাজলের দিকে তাকিয়ে রইল। ঠিক তখন রফিকে একটু অস্বস্তি নিয়ে গলা খাকারি দিল। সে নিচু গলায় বলল, তোকে যেতে হবে না। নিলয় চুপ করে রইল। রফিক আবার বলল, সবাই যদি চলে যায় তাহলে বাড়িতে কে থাকবে? তারপর যেন একটা অজুহাত খুঁজে পেল। রফিক বলল, ঘরে ভাত আর ডাল আছে, খেয়ে নিস, আর বাড়িটা একটু দেখে রাখিস। তার কণ্ঠে কোনো স্নেহ নেই, কোনো মায়া নেই, শুধু দায়সারা কথা। এরপর রফিক বলল, আমরা যাচ্ছি। কাজলি ভাই আর বোনকে নিয়ে সে গেটের দিকে হাঁটতে লাগলো। কিছুক্ষণের মধ্যে তারা বাড়ি থেকে বের হয়ে গেল। নিলয় উঠোনে দাঁড়িয়ে রইল, স্থির হয়ে চুপচাপ। গেটের বাইরে তাদের হাসির শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল। নিলয় অনেকক্ষণ সেদিকেই তাকিয়ে রইল। তার বুকের ভেতরটা আবার ভারী হয়ে উঠল। তার চোখে পানি জমে উঠল। সে ধীরে ধীরে একটা দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে ভাবল, ওদের মধ্যে কি আমি থাকতে পারতাম না? আমি কি সত্যিই এতটাই অপ্রয়োজনীয়? তার চোখ দিয়ে আবার পানি গড়িয়ে পড়ল। সে আকাশের দিকে তাকালো। আকাশটা পরিষ্কার, রোদ ঝলমলে, কিন্তু তার মনে হচ্ছে চারপাশটা খুব অন্ধকার। নিলয় আস্তে করে ফিসফিস করে বলল, মা, তুমি থাকলে কি এমন হতো? কিন্তু কোনো উত্তর এলো না। প্রত্যেক দুঃখের সময় সে মায়ের কাছে বিচার দেয়, তবে উত্তর পায় না। তার মাও বুঝি তাকে ঘৃণা করেছে। তার কণ্ঠটা কেঁপে উঠল। উঠোনে সে একা দাঁড়িয়ে রইল। চারপাশে নীরবতা।
বড় বাড়িটার মধ্যে যেন এখন আর কেউ নেই, শুধু একটা ছোট্ট ছেলে আর তার বুক ভরা কষ্ট। নিলয় শান্ত পায়ে ভেতরে চলে যায়। পেটের মধ্যে খিদের যন্ত্রণা বাড়ছে। সে আশা আশা রান্নাঘরে ঢুকে। বাবা বলেছে ডাল ভাত আছে, কিন্তু সে গিয়ে আশাহত হয়ে যায়। হাঁড়ির তলায় কিছু পোড়া ভাত লেগে আছে, আর ডালের পরিমাণও কম। এতটুকু খাবারের কারো পেট ভরবে না, তবে নিলয়ের কাছে আর কোনো উপায়ও নেই। না খেয়ে থাকার চেয়ে এই পোড়া ভাতেরই গুরুত্ব বেশি। সে ডাল ভাত একটি প্লেটে তুলে নেয়। ভাতে অতিরিক্ত পোড়া গন্ধ, খাওয়া কষ্টকর, তবুও খায়। পেট তো ভরাতেই হবে। সে খাওয়া শেষ করে একটু স্বস্তি পায়, যদিও পেটের অর্ধেক অংশ এখনও ফাঁকা। রান্নাঘর থেকে বের হয়ে আসার সময় তার নজর যায় উপরের দিকে। উপরের দালানে একটি বিস্কুটের কৌটা, ভেতরে অনেকগুলো বিস্কুট। এটা দেখে নিলয়ের চোখ জল করে ওঠে। সে অনেক দিন দেখেছে ভাই বোনদের এগুলো খেতে, অবশ্য সে কখনোই খায়নি। খাবে কিভাবে? তাকে তো দেওয়াই হয় না। নিলয়ের খুব ইচ্ছে করে একটু বিস্কুট খেতে। সে খাবে কি খাবে না ভাবতে থাকে। একবার মন বলছে খাবে, আবার মন বলছে খাবে না। যদি কাজলি আবারও মারে, তবে তৎক্ষণাৎ তার মনে হলো সে বিস্কিট খাবে। এই সামান্য বিস্কিটের জন্য বকবে কেন? নিশ্চয়ই বকবে না। যে ভাবার সেই কাজ। নিলয় কৌটোটা নিয়ে আসে, এরপর খেতে থাকে। বিস্কিটগুলো প্রচুর স্বাদ। নিলয়ের খেতে অনেক ভালো লাগছে। মনে হচ্ছে সে এক প্রকার অমৃত খাচ্ছে। সে আনমনে খেতেই থাকে। ছোট্ট মস্তিষ্কে ধরা দেয় না বিস্কিটগুলো শেষের পথে। যখন বিস্কিট আর দুটো মাত্র বাকি, তখন তার হুঁশ ফেরে। সে চমকে ওঠে। এটা ওটা ভাবতে ভাবতে সবটা খেয়ে ফেলেছে। নিলয় ভয় পেয়ে যায়। এখন কি হবে? কাজলি যদি অনেক বকে, একটা দুটো খেলে হয়তো কিছু বলতো না, কিন্তু সে তো সবটাই খেয়ে ফেলেছে। নিলয়ের হৃদয়ে ভয় জমে। ভয়ে ভয়ে দুটো বিস্কিট সহ কৌটোটা আবার আগের জায়গায় রেখে দেয়। একটু সময় গড়িয়ে যায়, তবে তার ভয় কমে না। কেমন যেন এক প্রকার ভয়ে কাঁপছে। এখন মনে হচ্ছে এটা তার উচিত হয়নি। বিস্কিটগুলো না খাওয়াই উচিত ছিল। কেন যে নিজেকে সামলাতে পারলো না? এখন কি হবে তার? নিলয় আবারও বিস্কিটের কৌটাটা আনে। কোথাও লুকাবে নাকি ভাবে, তবে বুঝতে পারে লুকালে বিপদ বেশি, ধরা পড়ে যাবে। তাই সে বিস্কুটের কৌটাটা আগের জায়গায় রেখে নিলয় কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার বুকটা ধকধক করছে। মনে হচ্ছে যেন এখনই কেউ এসে তার হাত ধরে ফেলবে। সে চারপাশে তাকালো। বাড়িটা একদম চুপচাপ, কোথাও কোনো শব্দ নেই, কিন্তু তবুও তার মনে হচ্ছে কেউ যেন তাকে দেখছে। ভয়ে তার বুকটা কেঁপে উঠল। নিলয় ধীরে ধীরে রান্নাঘর থেকে বের হয়ে উঠোনের এক কোণে গিয়ে বসে পড়ে। সে দুই হাঁটু জড়িয়ে বসে আছে। মনে হচ্ছে শরীরটা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে। তার মাথার ভেতরে শুধু একটা কথাই ঘুরছে, কাজলি যদি জেনে যায়, তাহলে তো আজ আবার মারবে। এই ভাবনাতেই তার শরীর কেঁপে উঠল। সময় ধীরে ধীরে কেটে যেতে লাগলো। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। বাড়ির চারপাশে ধীরে ধীরে ছায়া নেমে এলো। সূর্যের আলো ফিকে হয়ে যাচ্ছে। পাখিরা ডালে ডালে ফিরে যাচ্ছে, কিন্তু বাড়ির ভেতর এখনো কেউ ফেরেনি। নিলয় এক কোণে বসে আছে। তার চোখে ভয়। এত বড় বাড়িতে সে একা। এভাবে একা থাকার অভ্যাস তার নেই। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে এলো। আজানের শব্দ শুনে নিলয় একটু মাথা নিচু করলো। মনে মনে বলল, আল্লাহ, আজ যেন কেউ আমাকে না মারে। তার গলা কেঁপে উঠল। আকাশ ধীরে ধীরে অন্ধকার হয়ে গেল। উঠোনে অন্ধকার নেমে এসেছে। ঘরের ভেতরটাও কেমন ভৌতিক লাগছে। নিলয় দরজার কাছে গিয়ে বসে রইল। সে বারবার গেটের দিকে তাকাচ্ছে, কিন্তু কেউ আসছে না। রাত আরও গভীর হলো। চারপাশে শুধু ঝিঝি পোকার শব্দ। বড় বাড়িটার ভেতর যেন অদ্ভুত নীরবতা। নিলয়ের বুকের ভেতর ভয় জমতে লাগলো। সে আস্তে করে নিজের দুই হাত বুকের কাছে চেপে ধরল। তার ঠোঁট কাঁপছে। সে ফিসফিস করে বলল, মা, আমি ভয় পাচ্ছি। নিলয় আসলেই ভয় পাচ্ছে, তবে এবার বিস্কিটের জন্য নয়, ছোট মনে ভূতের ভয়। এভাবে কখনো একা বাড়িতে এত রাত পর্যন্ত থাকেনি। তার মনে প্রশ্ন জাগে, কেন ফিরছে না তারা কি জানে না আমি বাড়িতে একা? খটখট করে দরজায় শব্দ হলো। নিলয় চমকে উঠল। তার চোখ বড় হয়ে গেল। সে দ্রুত উঠে দাঁড়ালো। গেটের দিকে তাকিয়ে দেখলো রফিক, কাজলি, তার ভাই আর বোন ফিরে এসেছে। সবাই খুব হাসি খুশি। তাদের মুখে আনন্দ। বোনটা খিলখিল করে হাসছে। ভাইটা লাফাতে লাফাতে কিছু বলছে। কাজলির মুখেও তৃপ্তির হাসি। নিলয়ের বুকটা হালকা কেঁপে উঠল। তার একটু মন খারাপ হলো। সে মনে মনে ভাবলো, আমি যদি ওদের সাথে যেতে পারতাম। তারপর সে নিজের মাথা নেড়ে সেই ভাবনাটা সরিয়ে দিল। মনে মনে বলল, সবাই তো সবকিছু পায় না। রফিক ভেতরে ঢুকতেই চারপাশে তাকালো। তারপর বলল, সব ঠিকঠাক আছে তো? নিলয় দ্রুত মাথা নেড়ে বলল, হ্যাঁ, সব ঠিক আছে। রফিক বলল, খুব ভালো। নিলয়ের চোখ হঠাৎ রফিকের হাতের দিকে গেল। তার হাতে কয়েকটা প্যাকেট, একটায় খাবার আর একটায় ফল। নিলয়ের চোখ হঠাৎ চকচক করে উঠল। তার বুকের ভেতর আনন্দের ঢেউ উঠল। সে মনে মনে ভাবল, বাবা নিশ্চয়ই আমার জন্য এনেছে।
তার মুখে ধীরে ধীরে একটা ছোট্ট হাসি ফুটে উঠল। সে একটু এগিয়ে গিয়ে আস্তে করে বলল, বাবা এগুলো কি? কথাটা শেষ হতে কাজলি হঠাৎ রেগে উঠল। তোকে এত বুঝতে হবে না। তার কণ্ঠটা তীক্ষ্ণ। সে বিরক্ত গলায় বলল, তোর কাজ শেষ, যা দূর হ। নিলয়ের মুখের হাসিটা মুহূর্তে মিলিয়ে গেল। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ নিচের দিকে নেমে গেল, কিন্তু সে সেখান থেকে সরে গেল না। হয়তো অপেক্ষা করছে বাবার বলা কথার। তবে তার আশায় জল ঢেলে দেয়। ঠিক তখন রফিক গম্ভীর গলায় বলল, অনেক রাত হয়েছে, তারপর ঠান্ডা গলায় বলল, তুমি গিয়ে ঘুমিয়ে পড়। নিলয় কিছু বলল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে উঠল। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, পা টেনে টেনে নিজের রুমের দিকে হাঁটতে লাগলো। রুমে ঢুকে দরজাটা আস্তে করে বন্ধ করলো, তারপর খাটের উপর বসে পড়ল। রুমটা অন্ধকার, বাইরে থেকে হালকা আলো ঢুকছে। নিলয় চুপ করে বসে রইল। কিছুক্ষণ পর তার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। সে আস্তে করে বলল, আমি কি এতটাই খারাপ? তার গলা কেঁপে উঠল। তারপর সে ধীরে ধীরে খাটের উপর শুয়ে পড়ল, মুখটা বালিশে গুজে দিল। তার চোখ থেকে অঝরে পানি পড়ছে। সে ফিসফিস করে বলল, বাবা তুমি কি আমাকে একটু ভালোবাসো না? কি দোষ করেছি আমি? ওদের মতো আমিও তো তোমারই ছেলে। তাহলে কেন এত অবহেলা, কেন এত দুর্ব্যবহার? কথাটা বলতে তার বুকটা হঠাৎ কেঁপে উঠল। বাইরে তখন সবাই হাসছে, খাবারের প্যাকেট খুলছে, কথা বলছে। আর এই ছোট্ট অন্ধকার রুমে একটা ছোট্ট ছেলে চুপচাপ নিঃশব্দে কাঁদছে। নিলয় অনেকক্ষণ কেঁদে কেঁদে শেষে ক্লান্ত হয়ে পড়েছিল। তার ছোট্ট বুকটা এখনো ভারী লাগছে। সে ধীরে ধীরে বিছানায় শরীরটা এলিয়ে দিল, চোখ দুটো আধ খোলা। মনে এখনো ঘুরছে একই প্রশ্ন, বাবা কি সত্যিই আমাকে ভালোবাসে না? রুমের ভেতর হালকা অন্ধকার, জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো একটু ঢুকেছে। নিলয় চুপচাপ ছাদের দিকে তাকিয়ে থাকে। বাইরে তখনও হাসির শব্দ। কাজলি আর বাচ্চারা খাবারের প্যাকেট খুলছে, হাসাহাসি করছে। মাঝে মাঝে খাবারের গন্ধ তার রুমে এসে লাগছে। নিলয়ের পেটটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। সে আজ দুপুরের পর কিছুই খায়নি, কিন্তু সে উঠে বাইরে যাবার সাহস পেল না, কারণ সে জানে যদি আবার সামনে পড়ে তাহলে হয়তো আবার বকুনি শুনতে হবে। ধীরে ধীরে তার চোখ ভারী হয়ে এলো। কান্না করতে করতে কখন যে সে ঘুমিয়ে পড়ল সে নিজেও বুঝতে পারল না। ঘুমটা খুব গভীর ছিল না, অস্থির একটা ঘুম। মাঝে মাঝে সে কেঁপে উঠছিল। হঠাৎ নিলয়, একটা তীক্ষ্ণ চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল। নিলয়, নিলয়। কাজলির কণ্ঠ। নিলয়ের ঘুমটা ধরফর করে ভেঙে গেল। সে ভয়ে লাফ দিয়ে উঠে বসলো। তার বুক ধরফর করছে। বাইরে আবার চিৎকার শোনা গেল, নিলয়, কোথায় গেলি তুই? নিলয় দ্রুত উঠে দাঁড়ালো, তার চোখে আতঙ্ক। সে দরজাটা খুলে ধীরে ধীরে বাইরে বের হলো। পা দুটো কাঁপছে। বাইরে এসে দেখলো উঠোনে সবাই দাঁড়িয়ে আছে। রফিক দাঁড়িয়ে, কাজলি দাঁড়িয়ে, তার সৎ ভাই আর বোনও পাশে। কাজলের মুখ রাগে লাল, তার হাতে একটা বিস্কুটের কৌটো। নিলয়ের বুকটা ধক করে উঠল। সে ধীরে ধীরে এগিয়ে এসে কাঁপা গলায় বলল, মা কি হয়েছে? কাজলি তার দিকে কড়া চোখে তাকালো। সেই চোখে রাগ, ঘৃণা আর তীব্র বিরক্তি। তারপর সে দাঁত চেপে বলল, এই বিস্কুটগুলো কে খেয়েছে? কথাটা শুনেই নিলয়ের বুকের ভেতরটা যেন থেমে গেল। তার গলা শুকিয়ে গেল। সে কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখ কৌটোর দিকে গেল। মনে পড়ল দুপুরে সে খিদায় কয়েকটা বিস্কুট খেয়েছিল, কিন্তু তখন সে ভাবেনি এটা এত বড় অপরাধ হয়ে যাবে। সে ভয়ে আমতামতা করে বলল, আমি আমি কথাটা শেষ করতে পারল না। তার গলা কেঁপে উঠল। কাজলি সব বুঝে গেল। তার চোখ হঠাৎ জ্বলে উঠল। সে প্রচণ্ড রাগে কৌটোটা তুলে নিলয়ের দিকে ছুঁড়ে মারল। ধাম করে কৌটোটা সোজা নিলয়ের মুখে এসে লাগলো। নিলয় ব্যথায় চিৎকার করে উঠল। আহ সে মুখ চেপে ধরে পিছিয়ে গেল। তার ঠোঁট কেটে গেছে, সেখানে থেকে একটু রক্ত বের হচ্ছে। কাজলি চিৎকার করে বলল, আমি জানতাম এটা তুই ছাড়া কেউ না। যেই দেখেছিস বাড়িতে নেই কেউ, আর সব কিছু তছনছ করে খুঁজতে শুরু করেছিস। তার কণ্ঠে বিষ। সে দ্রুত নিলয়ের দিকে এগিয়ে গেল। হারামজাদা, আমি বাড়িতে নেই আর তুই সব কিছু খেয়ে ফেলিস। বলেই সে নিলয়কে ধাক্কা দিল। তারপর থাপ্পড় মারল। আরেকটা করে দুটো থাপ্পড় মারল। নিলয় কাঁদতে কাঁদতে বলল, মা দয়া করো, আমি খুব ক্ষুধার্ত ছিলাম, মাফ করে দাও। কাজলি আরও রেগে উঠল। চুপ! সে আবার তাকে মারল। তুই আমার জীবনের কাঁটা, আজ তোকে মেরেই ফেলবো। নিলয় কাঁদছে, তার চোখে পানি। সে হাত জোর করে বলল, মা আর মারবেন না, আমি আর কখনো কখনো খাবো না। কিন্তু কাজলি থামল না। সে ধাক্কা দিয়ে আবার মারতে লাগলো। নিলয় মাটিতে পড়ে গেল। তার ছোট্ট শরীরটা কাঁপছে। সে কাঁদতে কাঁদতে বলছে,
মা, মাফ করে দাও। এই পুরো দৃশ্যটা রফিক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু সে একবারও এগিয়ে এলো না, একটা কথাও বলল না। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন কিছুই ঘটছে না। এক পর্যায়ে কাজলি হাঁপাতে লাগলো। সে রাগে কাঁপতে কাঁপতে রফিকের দিকে তাকালো, তারপর বলল, আমি আর সহ্য করতে পারছি না, তোমার ছেলেকে এই বাড়ি থেকে বের করে দাও। রফিক চুপ। কাজলি আবার বলল, আমি ওকে এই সংসারে রাখতে পারবো না। যদি আজও না যায় তাহলে আমি চলে যাব। বাড়িটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। রফিক কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল। মনে হলো সে কিছু ভাবছে। নিলয় মাটিতে বসে কাঁদছে, তার চোখ বাবার দিকে। মনে মনে সে আশা করছে। বাবা আমাকে বাঁচাবে। কাজলি আবার বলল, কি হলো, চুপ করে আছে কেন? সিদ্ধান্ত নাও, এই বাড়িতে আমি থাকবো নাকি তোমার ছেলে? রফিক গভীর নিঃশ্বাস নিল, তারপর ঠান্ডা গলায় বলল। নিলয়, নিলয় চোখ তুলে তাকালো। রফিক বলল, বের হয়ে যায় এখান থেকে। কথাটা শুনে নিলয় যেন পাথর হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছে না। তার চোখ বড় হয়ে গেল। সে কাঁপা গলায় বলল, বাবা। রফিক কঠিন মুখে দাঁড়িয়ে আছে। নিলয় কান্না ভেজা গলায় বলল, এত রাতে আমি কোথায় যাব? কে আছে আমার? আমি কোথায় থাকবো? কি খাবো? রফিক ঠান্ডা গলায় বলল, আমি কি জানি, না খেয়ে মরলেও আমার দেখার নাই। তারপর আরও কঠিন গলায় বলল, তবুও তুই এই বাড়িতে থাকবি না, এটাই আমার শেষ কথা। নিলয়ের বুকটা ভেঙে গেল। সে হাঁটু গেড়ে বসে পড়ল, কান্না করতে করতে বলল, না বাবা, এতটা নির্দয় হও না। আমারও তো তোমরা ছাড়া আর কেউ নেই। আমি তো তোমারই ছেলে। তার কণ্ঠ ভেঙে যাচ্ছে, কিন্তু কাজলি তার ছেলের হাসি দিল। সে বলল, তুই মরে গেলেও আমাদের কিচ্ছু যায় আসে না। তারপর সে এগিয়ে এসে নিলয়ের ঘাড়ে ধাক্কা দিল। বের হয়ে যা। নিলয় ভারসাম্য হারিয়ে দরজার দিকে হোঁচট খেলো। তার চোখে পানি। সে শেষবার বাবার দিকে তাকালো, কিন্তু রফিক মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইল। একবারও তাকালো না। নিলয় বুঝে গেল এই বাড়িতে তার জন্য আর কোনো জায়গা নেই। সে ধীরে ধীরে দরজার বাইরে বের হলো। রাত তখন গভীর, চারপাশ অন্ধকার, আকাশে আধখানা চাঁদ, রাস্তা ফাঁকা। নিলয়ের চোখ থেকে অঝরে পানি পড়ছে। সে কাঁদতে কাঁদতে হাঁটতে লাগলো। তার ছোট্ট পা দুটো কাঁপছে। তার মনে শুধু একটাই প্রশ্ন, এখন আমি কোথায় যাব? অন্ধকার রাস্তার ভেতর একটা ছোট্ট ছেলে একাই হাঁটতে লাগলো, আর তার পেছনে ধীরে ধীরে বন্ধ হয়ে গেল তার নিজের বাড়ির দরজা। নিলয় হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে শুনশান রাস্তায়। কোথায় যাচ্ছে, কি করছে কিছুই জানে না। কেমন যেন পাথর হয়ে গেছে। পা চললেও সে আর নিজের মধ্যে নেই। হঠাৎ একটা গাড়ি ধেয়ে আসে তার দিকে। ড্রাইভার হর্ন বাজালেও তা নিলয়ের কানে যায় না। ড্রাইভার গাড়ি ব্রেক করতে করতে দেরি হয়ে যায়। নিলয়েরও হুঁশ ফেরে তখন, যখন গাড়িটা একদম কাছাকাছি। সে পালিয়ে বাঁচতে পারে না। গাড়ির সঙ্গে ধাক্কা লেগে নিলয় নিচে পড়ে যায়। তবে ড্রাইভারের দক্ষ কৌশলে কোনো ক্ষতি হয়নি। লোকটি গাড়ি থেকে নেমে আসে। পোশাক আশাক আর চাকচিক্য দেখে নিঃসন্দেহে বলা যায় যে সে খুব কোটিপতি একজন। নিলয় রাস্তায় পড়ে আর্তনাদ করছে। দেখি দেখি, বেশি ব্যথা পেয়েছো? আমি দুঃখিত, আমি হর্ন বাজিয়েছিলাম। তবে তুমি রাস্তা থেকে সরে দাঁড়াওনি কেন? আর যদি বড় একটা ক্ষতি হয়ে যেত, তাহলে আমি নিজেকে মাফ করতাম কিভাবে? নিলয় কিছু বলে না, চুপচাপ থেকে একটু পরে বলে, বড় কিছু হলেই আমার জন্য ভালো হতো। চিরদিনের জন্য শান্তি পেতাম। অন্তত এই জাহান্নামে থাকতে হতো না। নিলয়ের কথায় লোকটি থেমে যায়, একটু থতমত খেয়ে বলে, মানে কি বলছো এইসব? তোমার বাড়ি কোথায়? আমার কোনো বাড়ি নেই। লোকটি যেন আবারও চমকায়। তুমি থাকো কোথায়? অভিভাবক কে? আমার কেউ নেই, আমি একাই। তোমার মা বাবা কেউ নেই? না। লোকটি একটু থমকায়। কি হয়েছে আমাকে বলবে? তোমার চোখেও পানি। নিলয় বলে না, তবে লোকটা খুব মিশুকে টাইপের। সে আবারও জিজ্ঞেস করে। নিলয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। নিলয় আর চেপে রাখতে পারে না, একে একে সবটা খুলে বলে। লোকটি সব শুনে হতবাক হয়ে যায়। সামান্য খাবারের জন্য এত কিছু? তোমার বাবা কিছু বললো না? সে নিজেই আমাকে বের করে দিয়েছে। কিভাবে পারলো সে এটা করতে? মা না হয় রক্তের নয়, কিন্তু বাবা তো তোমার আপন। সে কিভাবে তোমাকে বের করে দিল? একবার চিন্তা করলো না ছেলেটা এই রাতে কোথায় যাবে, কোথায় থাকবে? আমি মরলেই তারা বাঁচে, চিন্তা কেন করবে? আমি চলে এসেছি, এখন তারা সুখে শান্তিতে আছে। আমি তাদের কাছে ছিলাম একটা উটকো ঝামেলা।
নিলয়ের কথায় লোকটি গম্ভীর হয়ে যায়, একটা দীর্ঘশ্বাস ফেলে। ঘটনাগুলো অবিশ্বাস্য হলেও সত্য, তবে সে ভেবে পাচ্ছে না এই জগতে এমন বাবাও আছে। লোকটির একটু মন খারাপ হয়, নিলয়ের প্রতি মায়া হয় খুব। কত অসহায় ছেলেটা। সে একটু ভেবেচিন্তে বলে, এখন কোথায় যাবে তুমি? জানি না, রাস্তায় থাকবো, যাওয়ার মতো কোনো জায়গা নেই। আমার সাথে যাবে তুমি? আমার বাড়িতে থাকবে, সেখানেই খাবে, আমার ছেলে হয়ে বড় হবে। নিলয় একটু থমকায়, লোকটির দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। যাবে? নিলয় প্রথমেই কিছু বলে না, তারপর বলে, হ্যাঁ, যাব। লোকটি হাসি মুখে নিলয়ের হাত চেপে ধরে, তাকে নিয়ে গাড়িতে বসায়। গাড়িটাও চলতে শুরু করে। শুরু হয় নিলয়ের এক নতুন জীবন, এক নতুন জীবনের অধ্যায়। সময় এক অদ্ভুত জিনিস। সে কারো জন্য থেমে থাকে না, কারো দুঃখে থামে না, কারো আনন্দেও না। সময় তার নিজের গতিতেই এগিয়ে চলে। একটা সময় ছিল যখন একটা ছোট্ট ছেলে ক্ষুধায় কাঁদত, একটা বিস্কুটের জন্য মার খেত, রাতের অন্ধকার রাস্তায় একা একা হাঁটত। আর আজ সেই ছেলেটার জীবনটাই বদলে গেছে। 10 বছর, পুরো একটা দশক। এই 10 বছরে অনেক কিছু বদলে গেছে। অনেক নদী শুকিয়ে গেছে, আবার অনেক নদী নতুন করে জন্ম নিয়েছে। যে ছোট্ট ছেলেটা একসময় রাস্তায় দাঁড়িয়ে ভাবছিল এখন আমি কোথায় যাব, আজ সে নিজেই বহু মানুষের আশ্রয়। জীবন যেন কখনো কখনো সিনেমার গল্পের মতো মোড় নেয়, অবিশ্বাস্যভাবে। সেদিন রাতে সেই কোটিপতি লোকটির সাথে গাড়িতে উঠেছিল নিলয়। সেই যাত্রাটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় মোড়। লোকটির নাম ছিল মাহবুব চৌধুরী, দেশের অন্যতম বড় ব্যবসায়ী। অসংখ্য কোম্পানি, অসংখ্য কর্মচারী, অসংখ্য দায়িত্ব। কিন্তু এত কিছুর মাঝেও মানুষটা ছিল ভীষণ মানবিক। সেদিন রাতে তিনি নিলয়কে নিজের বাড়িতে নিয়ে যান। প্রথম রাতে এই ছেলেটাকে পেট ভরে খেতে দেন। সেই রাতটা নিলয় আজও ভুলতে পারেনি, কারণ সেদিন বহু বছর পর সে পেট ভরে খেয়েছিল। তারপর ধীরে ধীরে বদলাতে শুরু করে তার জীবন। মাহবুব চৌধুরী শুধু তাকে আশ্রয়ই দেননি, তাকে মানুষও বানিয়েছেন। স্কুলে ভর্তি করিয়েছেন, পড়াশোনার ব্যবস্থা করেছেন, শিখিয়েছেন শিষ্টাচার, শিখিয়েছেন ব্যবসা, শিখিয়েছেন মানুষকে সম্মান করতে। আর সবচেয়ে বড় কথা, তিনি তাকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন। সময়ের সাথে সাথে নিলয়ও বড় হতে থাকে। একটা সময় মাহবুব চৌধুরী তাকে নিজের নামের সাথেই জুড়ে দেন। সেই ছোট্ট ছেলেটা নিলয় থেকে হয়ে যায় নিলয় চৌধুরী। নতুন নাম, নতুন পরিচয়, নতুন জীবন। এদিকে পুরনো জীবনের সাথে তার সম্পর্ক ধীরে ধীরে মুছে যেতে থাকে। রফিক তার জন্মদাতা বাবা, কিন্তু সেই মানুষটা আর কখনো খোঁজ নেননি। না কখনো ফোন করেছেন, না কখনো জানতে চেয়েছেন ছেলেটা বেঁচে আছে কিনা, কোথায় আছে, কি করছে। যেন সেই রাতে সব সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল। অবশ্য নিলয়ও ধীরে ধীরে চেষ্টা করেছে সব ভুলে যেতে। সে নিজেকে বলেছে, যে আমাকে চায়নি তাকে মনে রেখে কী লাভ। তাই সে অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে গেছে। আজ 10 বছর পর ঢাকার বাণিজ্যিক এলাকার মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল এক কাঁচের বিল্ডিং। উঁচু চকচকে আধুনিক বিল্ডিংয়ের সামনে বড় অক্ষরে লেখা চৌধুরী গ্রুপ। এই পুরো কোম্পানির মালিক এখন নিলয় চৌধুরী। যে ছেলেটা একসময় এক মুঠো ভাতের জন্য হাহাকার করত, আজ তার কোম্পানিতে শতাধিক কর্মচারী কাজ করে। যে ছেলেটা একসময় খাবারের জন্য মার খেয়েছিল, আজ তার অফিসে প্রতিদিন শত শত মানুষের খাবারের ব্যবস্থা হয়। জীবন সত্যি অদ্ভুত। কড়া দুপুর, সূর্য যেন আজ আকাশের মাঝখানে আগুন ঢালছে। বাইরে তীব্র গরম, রাস্তার উপর দিয়ে গরম বাতাস বয়ে যাচ্ছে। কাছের বিশাল অফিসের ভেতর অবশ্য ঠান্ডা পরিবেশ। এসি চললেও কাজের চাপের কারণে অনেকেই ব্যস্ত। কেউ ফাইল নিয়ে দৌড়াচ্ছে, কেউ ফোনে কথা বলছে, কেউ ল্যাপটপে রিপোর্ট বানাচ্ছে। অফিসের একদম উপরের তলায় বড় একটা কেবিন। সামনের দেওয়ালটা পুরো কাঁচের, সেখান থেকে পুরো শহরটা দেখা যায়। এই কেবিনটাই নিলয় চৌধুরীর। ভেতরে বড় একটা ডেস্ক, ডেস্কের উপর ফাইলের স্তূপ। ডেস্কের সামনে ঘুরন্ত কালো চেয়ার, সেই চেয়ারে বসে আছে একজন যুবক। পা দুটো ডেস্কের উপর তুলে আরাম করে বসে আছে। এক হাতে একটা ফাইল, অন্য হাতটা কপালের উপর রাখা। এই যুবকটাই নিলয় চৌধুরী। কিন্তু কেউ যদি খুব ভালো করে তার চোখের দিকে তাকায়, তাহলে হয়তো কোথাও খুব গভীরে সেই পুরনো ছোট্ট ছেলেটাকে এখনো খুঁজে পাবে। ফর্সা ধবধবে চামড়া, চোয়ালটা শক্ত, মুখে হালকা খোঁচা খোঁচা দাড়ি, চোখ দুটো গভীর, চোখে এক ধরনের আত্মবিশ্বাস। 10 বছরে ছেলেটা সত্যিই বদলে গেছে। তার সামনে খোলা কয়েকটা ফাইল, কোম্পানির নতুন প্রজেক্টের হিসাব। সে মনোযোগ দিয়ে কাগজগুলো দেখছে। মাঝে মাঝে ভুরু কুঁচকে যাচ্ছে, মাঝে মাঝে কলম দিয়ে কিছু লিখছে। কেবিনের ভেতর হালকা নীরবতা, শুধু এসির মৃদু শব্দ। নিলয় একটু ক্লান্ত হয়ে পেছনে হেলান দিল। তার কপালে হালকা ঘাম জমেছে। গরমটা আজ সত্যিই বেশি। সে টাইটা একটু ঢিলা করলো, তারপর গভীর একটা নিঃশ্বাস ফেললো। তার চোখ হঠাৎ কাচের দেয়ালের দিকে গেল। দূরে শহরটা ঝাপসা হয়ে আছে গরমে। কখনো কখনো সে এমন সময় হঠাৎ থেমে যায়, চুপ করে কিছুক্ষণ বসে থাকে। অতীতের কিছু টুকরো স্মৃতি মাঝে মাঝে মাথায় আসে। একটা অন্ধকার রাত,
একটা বন্ধ হয়ে যাওয়া দরজা, একটা ছোট্ট ছেলে রাস্তায় হাঁটছে। নিলয় দ্রুত মাথা ঝাঁকালো। না, সে এখন আর অতীতে ফিরে যেতে চায় না। তার সামনে এখন অনেক বড় পথ, অনেক দায়িত্ব। সে আবার ফাইলের দিকে তাকালো। ঠিক তখনই ট্রেন ট্রেন করে হঠাৎ ফোনের রিংটোনে তার চিন্তার স্রোত থেমে গেল। নিলয় একটু চমকে তাকালো। ডেস্কের উপর রাখা স্মার্টফোনটা কাঁপছে। স্ক্রিনে একটা নাম জ্বলজ্বল করছে। নিলয়ের ঠোঁটে হালকা একটা হাসি ফুটে উঠল। স্ক্রিনে লেখা নেহা। নেহা তার অর্ধাঙ্গিনী, তার স্ত্রী, জীবনের সবচেয়ে কাছের মানুষদের একজন। মাহবুব চৌধুরী তার বিয়েটা দিয়েছিলেন, তবে বিয়েটা হয়েছিল দুজনের পছন্দেই। নেহা একজন শিক্ষিত, মার্জিত আর প্রাণবন্ত মেয়ে। নিলয়ের জীবনে সে এসেছে অনেক পরে, কিন্তু খুব দ্রুতই সে নিলয়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠেছে। নিলয় কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো, তার চোখে কোমলতা। তারপর সে ফোনটা হাতে তুলে নিল, আঙুল দিয়ে কল রিসিভ করলো। তারপর ফোনটা কানের কাছে নিয়ে আসতে বলল। হ্যালো। ওপাশ থেকে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর খুব চেনা, খুব আপন একটা কণ্ঠ ভেসে এলো। অবশেষে ধরলেন। নিলয়ের ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। আরে ধরলাম তো, এত অভিযোগ কেন? নেহা একটু অভিমানী গলায় বলল। অভিযোগ করব না, 3বার ফোন করেছি, আপনি ধরেননি। নিলয় ফাইলের দিকে তাকিয়ে একটু মাথা চুলকালো। মিটিংয়ে ছিলাম, তারপর কয়েকটা ফাইল দেখছিলাম, তাই ফোনটা খেয়াল করিনি। নেহা একটু নরম স্বরে বলল। আপনার জীবনে তো সবসময় মিটিং, ফাইল, কাজ। তারপর একটু থেমে আবার বলল। আমার জন্য কি কখনো সময় থাকে? নিলয় কয়েক সেকেন্ড চুপ করে রইল। তার চোখে একটু মায়া ফুটে উঠল। এই কথাটা আবার বললে কিন্তু আমি সত্যি রাগ করব। কেন? কারণ তুমি জানো, আমার সব কিছুর আগে তুমি। নেহা হালকা হাসলো। কিন্তু আপনার সময়ের লিস্টে তো আমি অনেক নিচে। নিলয় মৃদু হেসে বলল। ও তাই নাকি? হ্যাঁ। তাহলে আজকে অফিস বন্ধ করে এখনই চলে আসি? নেহা একটু অবাক হয়ে বলল। সত্যি? নিলয় হেসে বলল। সত্যি না মিথ্যা সেটা তুমি বুঝে নাও। নেহা একটু গম্ভীর হলো। জানেন, আমি কিন্তু সত্যি অপেক্ষা করি। নিলয় চেয়ারে হেলান দিয়ে বসলো। জানি। জানেন, আজ দুপুরে একা একা খেতে বসেছিলাম। তার কণ্ঠটা একটু নরম হয়ে গেল। মনে হচ্ছিল আপনি থাকলে ভালো হতো। নিলয়ের বুকটা হালকা কেঁপে উঠল। সরি। সরি বললে হবে? নিলয় একটু মজা করে বলল। তাহলে কি করব? নেহা সাথে সাথে বলল। তাড়াতাড়ি বাড়ি আসবেন। নিলয় হেসে ফেলল। এই তো আসল কথা। হ্যাঁ, আমি অপেক্ষা করছি। নিলয় ঘড়ির দিকে তাকালো। আর একটু কাজ বাকি আছে। নেহার সাথে সাথে বলল। না না, আবার শুরু করবেন না। কি? ওই যে আরেকটু কাজ বাকি। তারপর একটু অভিমানী গলায় বলল। আপনার ওই আরেকটু কখনো শেষ হয় না। নিলয় একটু নরম গলায় বলল। আজ শেষ করব, কথা দিলাম। সত্যি? হুম। নেহা একটু চুপ করে রইল। তারপর নরম স্বরে বলল। জানেন, আজ আমি আপনার পছন্দের রান্না করেছি। নিলয় ভুরু তুলল। কি রান্না? নেহা একটু গর্বের সাথে বলল। আপনার ফেভারিট কাবাব। নিলয় হেসে বলল। তাহলে তো আজ আসতেই হবে। শুধু কাবাবের জন্য? নিলয় মজা করে বলল। না, রান্না করা মানুষটার জন্য। নেহা লজ্জা পেয়ে একটু হেসে ফেলল। আপনি না কি আমি? খুব চালাক হয়ে গেছেন। তোমার সাথে থাকলে না হয়ে উপায় আছে? নেহা একটু চুপ করে গেল। তারপর খুব নরম স্বরে বলল। নিলয়, হুম। একটা কথা বলবো? বলো। আপনি যখন বাড়িতে থাকেন না, তখন বাড়িটা খুব ফাঁকা লাগে। নিলয় চুপ করে শুনছে। নেহা আবার বলল। বড় বড় রুম, বড় ডাইনিং, সব কিছুই আছে, তারপর একটু থেমে বলল। কিন্তু আপনি না থাকলে মনে হয় কিছুই নেই। নিলয়ের চোখ নরম হয়ে গেল। সে ধীরে বলল। আমি তো আছি। কিন্তু সময় দেন না। নিলয় গভীর নিঃশ্বাস ফেলল। চেষ্টা করছি সবকিছু সামলাতে। জানি। কোম্পানি, দায়িত্ব, অনেক কিছু আছে। আমি বুঝি। তারপর একটু হাসলো। কিন্তু স্বামীকে একটু মিস করা কি অপরাধ? নিলয় হেসে ফেলল। একদম না। তাহলে আজ তাড়াতাড়ি আসবেন? চেষ্টা করব না, আসবো। প্রমিস? প্রমিস। নেহা খুশি হয়ে বলল। তাহলে আমি অপেক্ষা করছি।
কতক্ষণ? নেহা একটু দুষ্টুমি করে বলল। যতক্ষণ না আপনি আসেন। নিলয় হেসে মাথা নাড়ল। ঠিক আছে ম্যাডাম। আর শুনুন, কি? আজকে কিন্তু ফোন বন্ধ করে আবার কাজ শুরু করবেন না। নিলয় হেসে বলল। ঠিক আছে। মাঝে মাঝে ফোন করবেন, আচ্ছা করব। না করলে কিন্তু রাগ করব। আপনার রাগ তো খুব ভয়ঙ্কর। নেহা হেসে বলল। জানি। আচ্ছা এখন রাখি। নেহা একটু ধীরস্বরে বলল। আচ্ছা, তারপর আবার বলল। তাড়াতাড়ি আসবেন, আসছি। আমি অপেক্ষা করছি। নিলয় মৃদু হাসল। ঠিক আছে, অপেক্ষা করব। বাই। বাই। কলটা কেটে গেল। নিলয় কয়েক সেকেন্ড ফোনটা হাতে নিয়ে বসে রইল। তার ঠোঁটে একটা শান্ত হাসি। তারপর ধীরে ধীরে ফোনটা ডেস্কে রেখে আবার ফাইলের দিকে তাকালো। কিন্তু তার চোখে এবার আগের মতো ক্লান্তি নেই, কারণ কেউ একজন তার জন্য অপেক্ষা করছে। নিলয় নেহাকে নিয়ে কিছুটা ভাবে। মেয়েটা বড্ড চঞ্চল এবং মিশুকে। কিভাবে যেন তার জীবনে চলে এলো। বদ্ধ ধুলোবালি জমা হৃদয়টা আবার ফুলে ফুলে সাজিয়ে দিল। নিলয় নেহাকে নিয়ে অনেক খুশি তার বর্তমান জীবন নিয়ে। এখন আর তার মনেই পড়ে না এরা বাদেও কারোর সাথে তার রক্তের সম্পর্ক আছে। মনে পড়ে না বললে ভুল হবে, মনে অবশ্যই পড়ে, তবে সেটা ঘৃণিতভাবে। রফিক তার খোঁজ না রাখলেও নিলয় রফিকের খোঁজ রেখেছে। এমনকি রফিকের 2 ছেলে তার কোম্পানির এমপ্লয়ি। তারা জানে না নিলয়ই তাদের সৎ ভাই। এছাড়া নিলয় কখনো কোম্পানির সামনে আসেনি। এই কোম্পানির কেউ চেনে না তাদের মালিককে, কারণ নিলয় সবসময় আসা যাওয়া করলেও তার মুখে মাস্ক থাকে। এরও অবশ্য কারণ আছে, কারণ নিলয় চায় না সবাই তাকে চিনুক। সে চায় না নিজের সম্পদ নিয়ে গর্ব করতে, সকলের কাছে নেতা সাজতে। সে একজন স্বাভাবিক মানুষ, আগেও ছিল স্বাভাবিক, এখনও স্বাভাবিক। তবে তার কিছু ঘনিষ্ঠ কর্মচারী তাকে চেনে, যারা বড় বড় পদে রয়েছেন। নিলয় একটু নড়েচড়ে বসে। তখনই ভেতরে ঢোকে তার একজন বিশ্বস্ত কর্মচারী। সে প্রথমে দরজার সামনে দাঁড়িয়ে বলে। স্যার আসবো? নিলয় একবার তার দিকে তাকিয়ে বলে। হ্যাঁ এসো। লোকটি ভেতরে প্রবেশ করে, কিছুক্ষণ চুপ থেকে বলে। স্যার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো, কি বলবে? কোনো সমস্যা নাকি কোম্পানির কোনো বিষয়? না স্যার, কোনো সমস্যাও নয়, আবার কোম্পানির বিষয়ও না। কথাটা কোম্পানির বহিরাগত। বহিরাগত কি? আসলে আপনি তো জানেন কাল আমাদের কোম্পানির একজন মানুষ রাকেশের বিয়ে, আর বিয়েটাও হচ্ছে কোম্পানির আরও 2 জন এমপ্লয় রনি ও বনির বোনের সাথে। তো মেয়ে পক্ষ থেকে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা কেউ তো ভেতরে এলাও নয়, এই জন্যই আমাকে বলেছে। অবশ্য অনেক জোরাজুরি করেছে যেন আপনি অবশ্যই যান। তবে আপনি তো কখনো কারো অনুষ্ঠানে যান না, এই জন্যই আমি বলে দিয়েছি আপনি যাবেন না। তবুও জানিয়ে রাখলাম। আর এইটা হলো বিয়ের কার্ড। নিলয় কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে। না আমি যাব, তাদেরকে জানিয়ে দাও। লোকটি যেন নিলয়ের কথা বিশ্বাস করতে পারল না, কিছুটা চমকে উঠল। বড় বড় জায়গা থেকে যার আমন্ত্রণ আসে তবুও যায় না, আর এই সামান্য এমপ্লয়ির বোনের বিয়েতে যাবে? লোকটি হাঁ করে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। নিলয় আবারও বলে। এভাবে কি দেখছো? আমি কালকে অবশ্যই যাব, তাদেরকে জানিয়ে দিও। লোকটি সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বলে। ওকে স্যার, আমি তাদেরকে বলে দেব। নিলয় মাথা নাড়ায়। স্যার আমি তাহলে আসবো? ওকে এসো। লোকটি কেবিন থেকে বের হয়ে আসে। নিলয় হাতে তুলে নেয় বিয়ের কার্ডটা সুন্দর করে ডিজাইন করা, দেখেই বোঝা যাচ্ছে কার্ডের পেছনের ভালো টাকা খরচ করা হয়েছে। নিলয় কার্ডটা খোলে, ভেতরে তারিখ সহ বিভিন্ন বিবরণ দেওয়া, মেয়ের নাম সুন্দর করে লেখা তিতলি। নিলয় ভাবে কতটা বড় হয়ে গেছে সে। মনে হচ্ছে কিছুদিন আগেই দেখেছিল ছোট্ট একটি মেয়ে, এদিকে ওদিকে ছোটাছুটি করত। সে যখন চলে আসে তখন তো মাত্র 8 বছর। 18-র ঘরে পা দিতেই বিয়ে দিয়ে দিচ্ছে কেন? নিলয় শুনেছে তাদের সংসারে এখন প্রচুর অভাব, তবে এতটাই অভাব যে টাকার শূন্যতায় মেয়ের দায়িত্ব শেষ করছে। নিলয় আর সেসব নিয়ে ভাবে না, আবারও কার্ডের দিকে নজর দেয়। মায়ের নামের কাছে জলজল করছে কাজলি। এই একটা নামের জন্যই আজ তার জীবনটা এই পর্যন্ত। নিলয় বুঝতে পারছে না তাকে ঠিক ঘৃণা করা উচিত নাকি ধন্যবাদ দেওয়া উচিত। নিলয় আবারও কার্ডের দিকে দেখে, বাবার নামের কাছে রফিক। এই একটি মানুষ নিয়ে নিলয়ের কোনো অনুভূতি নেই, বরং আছে এক বুক ঘৃণা। সে রফিককে তার বাবা হিসেবেও মানে না। নিলয় অবশ্যই সেখানে যাবে, তবে আনন্দের সঙ্গে নয়, তাদের কিছু পুরনো হিসাব বুঝিয়ে দিতে। নিলয় কার্ডটা দূরে ছুঁড়ে মারে, এরপর বসা থেকে উঠে দাঁড়ায়। বাড়ি ফিরতে হবে দ্রুত, ওদিকে আবার তার জন্য তার প্রেয়সী অপেক্ষায় রয়েছে।
পরদিন বিকেল। দিনের আলো তখন ধীরে ধীরে কোমল হয়ে আসছে। দুপুরের তীব্র রোদটা নরম হয়ে এক ধরনের সোনালি আভা ছড়িয়ে দিয়েছে চারপাশে। আকাশে হালকা মেঘ ভাসছে, মাঝে মাঝে হালকা বাতাস বইছে। গরম পুরোপুরি যায়নি, তবুও বিকেলের হাওয়ায় একটা স্বস্তি আছে। রাস্তার ধুলো উড়ে মাঝে মাঝে বাতাসে মিশে যাচ্ছে। এই বিকেলটা কিন্তু অন্য সাধারণ দিনের বিকেলের মতো নয়, কারণ আজ এখানে একটা বিয়ে বাড়ি। পুরো এলাকা যেন আজ উৎসবের রঙে রঙিন। একটা বড় মাঠের পাশে অস্থায়ী প্যান্ডেল তৈরি করা হয়েছে। দূর থেকে চোখে পড়ে রঙিন কাপড়ে ঢাকা বিশাল প্যান্ডেলটা। লাল, নীল, সোনালি আর সবুজ কাপড় দিয়ে সাজানো হয়েছে চারপাশ। উপরে ঝুলছে ছোট ছোট বাতির মালা। যদিও এখনো পুরোপুরি অন্ধকার নামেনি, তবুও বাতিগুলো জ্বলে উঠেছে। আলোয় পুরো জায়গাটা ঝলমল করছে। প্যান্ডেলের একপাশে বড় বড় ডেকোরেশনের গেট। গেটের উপর বড় করে লেখা তিতলি অ্যান্ড রাকেশ। তার নিচে ফুল দিয়ে সাজানো নকশা। চারপাশে মানুষের ভিড়, কেউ আত্মীয়, কেউ প্রতিবেশী, কেউ দূরের পরিচিত। সবাই আজ ব্যস্ত। কেউ হাসছে, কেউ গল্প করছে, কেউ মোবাইলে ছবি তুলছে। প্যান্ডেলের একপাশে কয়েকজন লোক রান্না নিয়ে ব্যস্ত। বড় বড় হাঁড়িতে রান্না হচ্ছে। গরম গরম ভাত, মাংস, কাবাব, পোলাও, সুগন্ধে পুরো পরিবেশ ভরে গেছে। রান্নার ধোঁয়া বাতাসে ভেসে বেড়াচ্ছে। কিছু দূরে কয়েকজন ওয়েটার ট্রেতে করে জুস আর শরবত নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেউ অতিথিদের হাতে গ্লাস তুলে দিচ্ছে, কেউ আবার খালি গ্লাস সংগ্রহ করছে। বাচ্চাদের জন্য তো যেন আজ আলাদা উৎসব। কয়েকজন ছোট ছোট ছেলে দৌড়াদৌড়ি করছে, কেউ লুকোচুরি খেলছে। একটা ছোট মেয়ে গোলাপি ফ্রক পরে দৌড়ে এসে হঠাৎ থেমে গেল। তার হাতে একটা বেলুন। হঠাৎ বেলুনটা হাত থেকে ছুটে আকাশে উড়ে গেল। মেয়েটা মুখ ভার করে আকাশের দিকে তাকিয়ে রইল। তার পাশে দাঁড়ানো আরেকটা ছেলে হেসে বলল, ধরতে পারলে না। তারপর আবার দুজন দৌড়ে পালালো। চারপাশে হইচই, হাসির শব্দ, গল্পের শব্দ। কেউ আবার মাইকের পাশে দাঁড়িয়ে বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত। সব মিলিয়ে একটা আনন্দময় বিশৃঙ্খলা। আজ তিতলির বিয়ে। এবারে সবার চোখে মুখে আনন্দ, কিন্তু এই আনন্দের ভেতরেও কোথাও একটা অদৃশ্য টানাপোড়েন লুকিয়ে আছে, যেটা এখনও কেউ বুঝতে পারেনি। এদিকে বাড়ির ভেতরে একটা মাঝারি আকারের ঘর। ঘরের ভেতর সাজসজ্জা করা হয়েছে। দেয়ালে রঙিন কাপড় ঝোলানো। ঘরের মাঝখানে একটা বড় খাট। খাটের উপর বসে আছে আজকের কনে তিতলি। তার গায়ে লাল শাড়ি। শাড়িটা খুব দামি না, কিন্তু সুন্দর করে পরানো হয়েছে। শাড়ির পাড়ে সোনালি নকশা, হাত ভরা চুড়ি, কপালে টিপ, চোখে হালকা কাজল, ঠোঁটে লাল লিপস্টিক। চুলগুলো সুন্দর করে খোপা করা। খোঁপায় গুজে দেওয়া হয়েছে ছোট ছোট ফুল। তিতলি আয়নার সামনে বসে আছে। তার ঠোঁটে হালকা একটা হাসি, চোখে কেমন যেন লাজুক আলো। চারপাশে কয়েকজন মেয়ে তাকে ঘিরে আছে। কেউ তার শাড়ি ঠিক করছে, কেউ গয়না ঠিক করছে। একজন মেয়ে হেসে বলল, ওই দেখো, কনের মুখটা লাল হয়ে গেছে। আরেকজন বলল, আজকে তো আমাদের তিতলির বিয়ে। সবাই হেসে উঠল। তিতলি লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। তার চোখে মুখে একটা অদ্ভুত উচ্ছ্বাস, স্বপ্নের মতো একটা মুহূর্ত। কিন্তু ঠিক সেই সময় বাড়ির বাইরে প্যান্ডেলের ভেতর দিয়ে ধীরে ধীরে হাঁটছে একজন মানুষ। তার গায়ে সাদা শার্ট, উপর দিয়ে কালো ভেস্ট, প্যান্টও কালো, হাতে একটা বড় ট্রে। ট্রের উপর কয়েকটা জুসের গ্লাস। দেখতে ঠিক সাধারণ একজন ওয়েটারের মতো, কিন্তু এই মানুষটা সাধারণ কেউ নয়। এই মানুষটা নিলয় চৌধুরী। আজ সে এখানে এসেছে, কিন্তু নিজের পরিচয় নয়, একজন ওয়েটারের সাজে। তার মুখে একটা কালো মাস্ক, মাথায় ক্যাপ। যে কেউ দেখলে ভাববে সাধারণ একজন সার্ভিস স্টাফ, কিন্তু সেই মাস্কের আড়ালে লুকিয়ে আছে এক অন্য গল্প। নিলয় ধীরে ধীরে হাঁটছে, চারপাশের মানুষদের দিকে তাকাচ্ছে। তার চোখ শান্ত, কিন্তু ভেতরে কোথাও যেন অনেক স্মৃতি নড়ে উঠছে। এই বাড়িটা, এই উঠান, এই গলি, সব কিছু একসময় তার চেনা ছিল। আজ সব কিছু যেন অপরিচিত। নিলয় একটু দূরে দাঁড়িয়ে দেখল একজন মাঝবয়সী মানুষ কয়েকজন অতিথির সাথে কথা বলছে। তার মুখে হাসি, চোখে একটু ক্লান্তি। এই মানুষটা রফিক, নিলয়ের জন্মদাতা বাবা। নিলয়ের চোখ কয়েক সেকেন্ড সেখানে থেমে রইল। তার বুকের ভেতর কোথাও যেন ঠান্ডা একটা ঢেউ বয়ে গেল, কিন্তু তার মুখে কোনো পরিবর্তন নেই। সে আবার হাঁটতে শুরু করলো। কিছু দূর এগোতেই আরেকজনকে দেখতে পেল। একজন মহিলা, মুখে কড়া ভাব, চোখে তীক্ষ্ণতা। তিনি লোকজনকে নির্দেশ দিচ্ছেন, ওই টেবিলটা ঠিক করে রাখো, খাবার ওদিকে দাও, অতিথিদের খেয়াল রাখো। এই মহিলা কাজলি, নিলয়ের সৎমা। নিলয় কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। তার চোখে অদ্ভুত একটা অনুভূতি ফুটে উঠল। ঘৃণা নাকি কৃতজ্ঞতা, সে নিজেও বুঝতে পারল না। কারণ এই মহিলাই একদিন তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আর সেই রাতেই তার জীবন বদলে গিয়েছিল। নিলয় মাথায় একটু নিচু করে হাঁটতে লাগলো। ঠিক তখন হঠাৎ সামনে থেকে কেউ দ্রুত হেঁটে আসছিল। দুজনের চোখ কারো কারো দিকে ছিল না। হঠাৎ ধাক্কা,
ট্রের উপর থাকা গ্লাসগুলো কেঁপে উঠল। পরের মুহূর্তেই ঝনঝন শব্দ, সবগুলো গ্লাস মাটিতে পড়ে ভেঙে গেল। জুস ছড়িয়ে পড়ল মাটিতে। চারপাশে কয়েকজন মানুষ চমকে তাকালো। কাজলি হঠাৎ চিৎকার করে উঠল। এটা কি করলি তুই? নিলয়ের সাথে সাথে নিচু হয়ে পড়ে গেল। সে দ্রুত মাথা নিচু করে বলল, সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। কাজলির আগে ফুঁসছে। চোখে থেকে হাঁটতে পারিস না? নিলয় নিচু গলায় বলল। দুঃখিত ম্যাডাম, আমি খেয়াল করিনি। কাজলি তেড়ে এলো। হারামজাদা, এত দামি গ্লাস ভেঙে দিলি? চারপাশে লোকজন জড়ো হতে শুরু করলো। নিলয় মাথা নিচু করে ভাঙা গ্লাস তুলতে লাগলো। কাজলি হঠাৎ ঠাস করে একটা জোরে থাপ্পড় মারল তার গালে। চারপাশে মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো। কাজলি চিৎকার করে বলল, কাজ করতে পারিস না তো কাজ নিতে আসিস কেন? নিলয় চুপ, তার মাথা নিচু। সে শুধু বলল, ক্ষমা করে দিন। ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো দুজন যুবক, রনি আর বনি। রনি রেগে বলল, কি হয়েছে মা? কাজলি উত্তেজিত গলায় বলল, এই হারামি ওয়েটারটা সব গ্লাস ভেঙে ফেলেছে, আবার আমার এত দামি শাড়িটাও নষ্ট করে দিয়েছে। বনি এগিয়ে এসে নিলয়ের কলার চেপে ধরল। তোকে কে কাজ দিয়েছে এখানে? নিলয় কিছু বলল না। বনি হঠাৎ ঘুষি দিল। নিলয়ের মুখে একটা ঘুষি বসিয়ে দিল। চারপাশে হইচই শুরু হয়ে গেল। কেউ বলছে, এ কি হচ্ছে? কেউ বলছে, ধরো ধরো। প্যান্ডেলের ভেতর মুহূর্তে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। আর সেই ভিড়ের মাঝখানে মুখে মাস্ক পরে দাঁড়িয়ে আছে একজন মানুষ, যে এই বাড়িরই ছেলে, কিন্তু আজ সে একজন অপরিচিত ওয়েটার। নিলয় কোনো প্রতিবাদ করে না, শুধুমাত্র দেখতে থাকে এরা ঠিক কী কী করতে পারে। কাজলি অনবরত অশ্রাব্য ভাষা গালিগালাজ করছে। বনি মেরেও ক্ষান্ত হয়নি। রনিও নিলয়ের শরীরে হাত তোলে। সে আবারও মারার জন্য হাত তুলতে কেউ একজন তার হাতটা চেপে ধরে। রনি সেদিকে খেয়াল করে। লোকটি তার কোম্পানির ম্যানেজার। ম্যানেজার হুট করে রনির গালে একটা থাপ্পড় মেরে বসে। রনি রেগে লাল হয়ে যায়। আপনি আমাকে মারলেন কেন? আপনাকে এত বড় সাহস কে দেয়? হতে পারেন আপনি আমার কোম্পানির ম্যানেজার, তবে এখানে আপনি একজন অতিথি মাত্র। কে দিয়েছে আপনাকে এত বড় সাহস? ম্যানেজার দ্বিগুণ ক্ষিপ্ত হয়ে বলে, তুমি জানো তুমি কার গায়ে হাত তুলছো? তোমাকে কে দিয়েছে এত বড় সাহস? কার গায়ে হাত তুলেছি? ও একজন সাধারণ ফকিরের বাচ্চা, ওইটার মাত্র। না, তিনি আমাদের কোম্পানির মালিক, নিলয় চৌধুরী। ম্যানেজারের কথায় রনি চমকে ওঠে। সঙ্গে সঙ্গে বনিও, যেন তাদের রুহ অবধি কেঁপে উঠল। কিছুতে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কি আবল তাবল বলছেন আপনি? আবল তাবল নয়, এটাই ঠিক। সে ইচ্ছাকৃত এখানে এসেছে, ওইটার সেজে, শুধুমাত্র তোমাদের আচরণ যাচাই করতে। এতটা নিচু তোমরা? সাধারণত 3টা গ্লাসের জন্য এতটুকু? রনি কী করবে ভেবে পাচ্ছে না। প্রায় কাঁদো কাঁদো হয়ে গেছে। সে বুঝতে পারছে এরপরেও তার চাকরি কোনোভাবেই থাকবে না। আর একবার চাকরি চলে গেলে সে খাবে কি, সংসার চালাবে কিভাবে? রনি হঠাৎ নিলয়ের পা চাপতে ধরে। আমাকে মাফ করে দিন স্যার, আমি আপনাকে বুঝতে পারিনি, আমি সত্যি চিনতে পারিনি। নিলয় কিছুটা ঝটকা মেরে সরে যায়। ক্ষমা? তোমাকে? অসম্ভব। মানলাম তুমি আমাকে চিনতে পারোনি, তবে আমি একজন ওয়েটার এটা তো জানতে। একজন ওয়েটার কি মানুষ নয়? কেন এত দুর্ব্যবহার? ছি। রনি মাথা নামিয়ে ফেলে। বনিও আর কিছু বলার সুযোগ পায় না। কোন মুখে বলবে কথা? এদিকে কাজলের হাঁসফাঁস শুরু হয়ে গেছে। কত বড় ভুল করে ফেললো তারা। এই ভুলের যে আর কোনো ক্ষমা নেই। সবাই এসব চিন্তা করলেও রফিক এসব ভাবছে না। সে এক ধারে নিলয়ের দিকে তাকিয়ে আছে। কেন যেন নামের সাথে সাথে মানুষটাকেও চেনা চেনা লাগছে তার। মনে হচ্ছে খুব পরিচিত, এর আগেও বহুবার দেখেছে, তবে শিওর হতে পারছে না। ম্যানেজারের পেছনে থেকে নেহা বের হয়ে আসে। সে নিলয়ের দিকে এগিয়ে আসে। নেহা আর ম্যানেজার একসাথে এসেছে নিলয়ের হুকুমে। নেহা নিলয়ের হাত চেপে ধরে বলে, এখনই চলো এখান থেকে। এত বড় অপমান এ বাড়িতে আর এক মুহূর্ত নয়। নিলয়ও হাঁটতে লাগে, তবে মাঝপথে রফিক থামিয়ে দেয়। দাঁড়াও। রফিকের কথায় নিলয় ও নেহা দাঁড়িয়ে পড়ে। নিলয় তার দিকে ভুরু কুঁচকে তাকায়। রফিক এগিয়ে এসে বলে, তোমাকে আমার চেনা চেনা লাগছে। মনে হচ্ছে এর আগেও কোথাও না কোথাও দেখেছি। ঠিক বলবে তুমি কে? কে তোমার পরিচয়? নিলয় কাঠ গলায় বলে, নিলয় চৌধুরী, এটাই আমার একমাত্র পরিচয়। না, মনে হচ্ছে এর বাদেও তোমার কোনো পরিচয় রয়েছে। এত চেনা চেনা লাগবে কেন? নেহা চিরবিরিয়ে ওঠে। কাঠ কাঠ গলায় বলে, এই কথাটা বলতে আপনার লজ্জা করছে না? বাবা হয়ে নিজের ছেলেকে চিনতে পারেন না, এর যে লজ্জার কিছু আছে? আপনার মতো বাবা থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। নিলয় নেহাকে থামিয়ে দেয়। নেহা চুপ করো। কেন চুপ করব?
বলতে দাও আমাকে। তুমি চুপ করে থাকলেও আজ আর আমি চুপ করে থাকবো না। ওদের বলার সময় এসেছে। সবাই অবাক চোখে তাকিয়ে আছে। এ কোন সত্যের মুখোমুখি হচ্ছে সবাই। রনি বনি এবং কাজলির যেন ধ্যানই ভাঙছে না। এই সেই নিলয় যাকে সে নিজের হাতে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এটাই সেই নিলয়, যে নিলয়কে আপনারা 10 বছর আগে কিছু খাবারের জন্য বের করে দিয়েছিলেন, যে নিলয়কে উঠতে বসতে অপমান অত্যাচার করতেন। আজ দেখুন আপনারা কোথায় আর সে কোথায়। যে একদিন খালি পেটে সহ্য করে থাকতো, আজকে তার এই সম্পদ হয়েছে যে শতাধিক মানুষ নিয়মিত খাওয়ালেও সম্পদের এক কোণা কমবে না। আজ তার সব আছে, গাড়ি বাড়ি সম্পদ সম্মান সব কিছু আছে, কিছুরই অভাব নেই। সে সব কিছু অর্জন করে নিয়েছে। যাকে একসময় দূর করে তাড়িয়ে দিয়েছিলেন, আজকে আপনারা তার নখেরও যোগ্য নয়। আপনাদের ছেলে মেয়ে আজ তার ইশারার চাকর। তার দয়ায় আপনাদের পেটে ভাত জমে। নিলয় নেহাকে চুপ করিয়ে দেয় আবারও। নেহা চুপ করো। নেহার ইচ্ছে করছিল আরও কিছু কথা শোনাতে, তবে পারল না। রফিক হঠাৎ একটু কাঁদে, তারপরে গিয়ে যেতে যেতে বলে, নিলয় বাবা আমার, এতদিন কোথায় ছিলি তুই? আমাদের কথা কি একবার মনে পড়ে নাই? এত বড় হয়েছিস, একবারও খোঁজও তো নিলি না। নিলয় দুপা পিছিয়ে যায়, হাত উঁচু করে রফিককে থামিয়ে দেয়। ব্যাস, আর এগোবেন না। আপনার ছায়াও আমি স্পর্শ করতে চাই না। কেন খোঁজ নেব? আপনি একবার খোঁজ নিয়েছেন আমার? কখনো ভেবেছেন ছেলেটা আদৌ কি এতদিন বেঁচে আছে? একবার খোঁজার চেষ্টা করেছেন? সেদিন বিনা দোষে আমাকে বের করে দিয়েছিলেন কেন? আমি কি আপনার সন্তান ছিলাম না? আপনার খাবার সম্পদের প্রতি কি একটু আমার অধিকার ছিল না? অবশ্যই ছিল। তবে সেটা থেকে আপনি নিজেই আমাকে বঞ্চিত করেছেন। তাহলে এখন কেন এগিয়ে এসেছেন? আমি আজকে বড়লোক বলে, টাকা পয়সার মালিক বলে? না, কখনোই না। আমি আপনাদের কাউকে কখনোই মাফ করব না। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঘৃণা করে যাব। রফিক থেমে যায়, চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। কষ্ট পেলেও নিলয়ের কথাগুলো ঠিক। সে কখনোই খবর নেওয়ার চেষ্টা করেনি, বরং এই ছেলে মেয়েদের নিয়ে বেশ সুখেই কাটিয়েছে। তবে আজ ভুল বুঝতে পারছে। এখন বুঝেই বা লাভ কি? পরিস্থিতি তো হাতের বাইরে। ওদিকে কাজলি রনি বনি সবাই মাথা নিচু করে রয়েছে। মাথা উঁচু করার মতো লজ্জা তাদের নেই। আত্মীয় স্বজন সবাই সব কিছু দেখছে, সবাই নিলয়ের পক্ষে, সবাই এদেরকে ছিছি করছে। এত নিচু মনের মানুষও হয়? শুধুমাত্র খাবার জন্য একটা ইয়াতিম ছেলেকে বের করে দিয়েছে। এবার আসল খেলা দেখায় রাকেশ। সে সরাসরি বলে দেয়, এরকম লোভী স্বার্থপর আর অন্যায়কারীদের সঙ্গে তারা কোনো আত্মীয়তা করবে না। এখানে কোনো বিয়ে হবে না, সেই বিয়ে করবে না। কথাটা মুহূর্তে সকলের মাথায় বাজ ফেলে। বরযাত্রী ফিরে যায়, হাতে পায়ে ধরেও কেউ থামাতে পারে না। তিতলি ডুকরে কেঁদে ওঠে, কাজলির চোখেও জল। এ কোন শাস্তি পাচ্ছে তারা? নিলয় সবার উদ্দেশ্যে শেষবারের মতো বলে, আমার সাথে আপনার কোনো সম্পর্ক ছিল না, আর কখনো হবেও না। আর রইল রনি বনি, এরকম পরিবারের ছেলে এবং এরকম ছেলেদের জন্য আমার কোম্পানি নয়। আজকের পর থেকে তোমাদের চাকরি নেই। আমি তোমাদের বরখাস্ত করলাম। দুজনের কেউই আর আমার কোম্পানির দিকে যাবে না। এটাই আমার শেষ কথা। নিলয় কথা বলে পেছনে ফেরে, নেহার হাত চেপে ধরে। দুজনে মিলে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে পেরিয়ে যায় বাড়ির বাইরে। এদিকে বিয়েবাড়ির শ্মশানে পরিণত হয়। ভেতরে কান্নাকাটি, যেন কোনো নরপশুদের দল বহু বছর পর তাদের উচিত শিক্ষা দিয়েছে। ঠিক এইভাবেই সত্য এবং সৎ ব্যক্তি সব সময় জয়ী হয়। আর খুব দেরিতে হলেও প্রকৃতি তার প্রতিশোধ পূর্ণ করে।